আসসালামু আলাইকুম স্যার। তো আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি 2025। আপনাদের সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। এবং আজকে আমরা আমাদের যে প্রিলিমিনারি ব্যাচ 2025-এর আজকে আমাদের 11তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির 11তম ক্লাস। আজকে আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমে দেখেন, নালিশি মামলা বা সিআর কেস। গতদিন আমরা আলোচনা করেছিলাম যে একটা ফৌজদারি মামলা কয়ভাবে দায়ের হতে পারে। আমি একটু মনে করাই দিই। ফৌজদারি মামলা থানায় দায়ের করা যায়, ফৌজদারি মামলা কোর্টে দায়ের করা যায়। থানায় যদি আপনি আমলযোগ্য অপরাধের সংবাদ দেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা 154 ধারা অনুসারে সেটাকে এফআইআর হিসেবে রেকর্ড করে 156 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই তদন্ত করতে পারে। আর থানায় যদি আমল অযোগ্য অপরাধের সংবাদ দেন, তাহলে 155 ধারা অনুসারে সেটাকে জেনারেল ডায়েরি এন্ট্রি বা জিডি হিসেবে এন্ট্রি করে 155(2) ধারায় যে সংশ্লিষ্ট প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে তদন্ত করতে পারে। কিন্তু আপনি যদি ম্যাজিস্ট্রেটের কাছে মামলা করেন, কোর্টে এসে বিচারিক ম্যাজিস্ট্রেট, তাহলে মামলাটা দায়ের আমলযোগ্য বা আমল অযোগ্য যাই হোক না কেন, মামলাটা দায়ের করতে হয় 200 ধারায়। এবং 200 ধারায় মামলা করার পরে ওই উনার কাছে অনেকগুলো অপশন আছে, যেগুলা সম্পর্কে বিস্তারিত কতদিন আমরা পড়েছিলাম। উনি আমলে নিতে পারে 190 ধারায়। আমলে নেওয়া মানেই 204 ধারায় প্রসেস ইস্যু, মানে সমন অথবা ওয়ারেন্ট। উনি যদি এখতিয়ার সম্পন্ন না হন, ফেরত দিতে পারেন 201 ধারায়। উনি তদন্ত অনুসন্ধান করতে পারেন 202 ধারায়। উনি খারিজ করতে পারেন 203 ধারায়। উনি ইচ্ছা করলে যদি গুরুতর টাইপের গুরুতর ধরনের আমলযোগ্য অপরাধ হয়, তাহলে 156(3) ধারায় এফআইআর হিসেবে রেকর্ডের নির্দেশ দিতে পারেন। এরকম উনি যে কোনো একটা কিছু করতে পারেন। এবং থানায়, সরি, না, ম্যাজিস্ট্রেটের নিকট যে মামলার সূচনা হয় সেটাকে বলে সিআর কেস বা কমপ্লেইন্ট রেজিস্টার্ড কেস। দেখেন, অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়েরের মাধ্যমে যে ফৌজদারি মামলা শুরু হয় তাকে নালিশি মামলা বলা হয়। এমন মামলা যেহেতু নালিশি রেজিস্টারে তালিকাভুক্ত করা হয়, আন্ডারলাইন করবেন, তাই এটা সিআর মামলা বা কমপ্লেইন রেজিস্টার্ড কেস নামে পরিচিত। কি মামলা বলেন? সিআর মামলা। আচ্ছা, একটা জিনিস আপনাদের একটু মনে করাই দিই। এর আগে আমরা 107 থেকে 110 ধারার মামলা, তারপরে 144, 145, এগুলা কিন্তু শেয়ার মামলা না। ওই সব মামলা দায়ের করা হয় আপনার নির্বাহী বা জেলা ম্যাজিস্ট্রেটের নিকট। ওইগুলাকে বলে পিটিশন মামলা। কি মামলা? পিটিশন মামলা। এখন আমরা দেখি যে কে নালিশ গ্রহণ করতে পারে। 190(1)(ক) ধারা অনুসারে অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেট, বলতেন এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেট। পাশে মাথায় দেখেন ছোট্ট একটা ফুট 12 আছে, কারো বইতে 11ও থাকতে পারে। একেবারে নিচে চলে আসেন, কে কে আমলে নিতে পারে সেটা আমরা একটু দেখি। ফুট নোটে আছে, অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেট অর্থ হলো, আন্ডারলাইন করবেন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা আমলে নিতে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট। এটা আমি গতদিনই আপনাদের বলছিলাম। এবং ব্র্যাকেটে লিখে রাখেন 190 ধারা। কে কে মানে কার, যারা যারা আমলে নিতে পারে তাদের কাছেই মামলা করা যায়। বুঝতে পারছেন? মানে একই কথা, যে এই সকল ম্যাজিস্ট্রেটের কাছেই সরাসরি কি করা যায়, মামলা করা যায়। তাহলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হলো মহানগর এলাকায়, মহানগর এলাকার বাইরে হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা কে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত অন্য কোন ম্যাজিস্ট্রেট। তার মানে এটা বলা যায় যে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সাধারণত মামলা আমলে নেওয়ার ক্ষমতা নাই। সাধারণ ক্ষমতা বলে নাই, তবে বিশেষ ক্ষমতা বলে কি আমি একটু আপনাদের মনে করাই দিই। আচ্ছা, আমি একটু মনে করাই দিই, সেটা হলো ম্যাজিস্ট্রেটদের সাধারণ ক্ষমতা কত তফসিলে আছে? তৃতীয় তফসিলে 36 ধারা, নাকি? ম্যাজিস্ট্রেটদের বিশেষ ক্ষমতা অতিরিক্ত বিশেষ একই, ঠিক আছে। এখন তাহলে দেখেন, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা এগুলাই, ওই যে মামলা আমলে নিতে পারে। কিন্তু
দ্বিতীয় তৃতীয় ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা বলে আমলে নিতে পারে না, কিন্তু তাদের যখন অতিরিক্ত ক্ষমতা দেয় মানে বিশেষ ক্ষমতা দেয় তখন কি আমলে নিতে পারে। তো যাই হোক, এখান থেকে এইভাবে প্রশ্ন আসতে পারে যে নিম্নের কোন ম্যাজিস্ট্রেট আমলে নিতে পারে, নিম্নের কোন ম্যাজিস্ট্রেট আমলে নিতে পারে না। তো 190 ক ধারা অনুসারে অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেট উক্ত অপরাধ সংঘটিত হয় এমন বিষয়গুলি সম্পর্কে নালিশ পেয়ে অপরাধ আমলে নিতে পারে। May take cognizance of any offense upon receiving a complaint of facts which constitute such offense। অর্থাৎ 190 ধারায় উল্লেখিত অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়েরের মাধ্যমে একটি ফৌজদারি মামলা দায়ের করা যায়। এখন আমরা চলে আসি যে ধারা 200, অভিযোগকারী বা নালিশকারীর জবানবন্দি গ্রহণ বা পরীক্ষা করা। আন্ডারলাইন করবেন এক্সামিনেশন অফ কমপ্লেইনেন্ট। এক্সামিনেশন অফ কি? কমপ্লেইনেন্ট। যে সিআর মামলা, একটা জিনিস মনে রাখবেন, সিআর মামলা যিনি দায়ের করে তাকে বলে অভিযোগকারী বা নালিশকারী, ইংরেজিতে বলে কমপ্লেইনেন্ট। ঠিক আছে? আর জিআর মামলার এজাহার যে করে তারা বলে ইনফরমেন্ট। আর জিআর মামলার ক্ষেত্রে বাদী হয় রাষ্ট্র, রাষ্ট্র বনাম অমুক। আর সিআর মামলার ক্ষেত্রে আরিফ বনাম বিথিকা, এই জায়গায় রাষ্ট্র থাকে না। যদি কোনো ফৌজদারি মামলা যদি দেখেন যে দুইটাই ব্যক্তির নাম, তাহলে ধরে নিবেন এটা কি মামলা? সিআর মামলা। আর একটা যদি রাষ্ট্র থাকে আর একটা যদি নাম থাকে তাহলে সেটা কি? জিআর মামলা। ঠিক আছে? তো দেখেন, ফৌজদারি মামলা দায়ের করার জন্য অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের করা হলে অপরাধ আমলে দিতে ম্যাজিস্ট্রেট কি পদ্ধতি অনুসরণ করবে সেটাই 200 ধারায় উল্লেখ করা হয়েছে। নালিশ গ্রহণকারী ম্যাজিস্ট্রেটের প্রথম দায়িত্ব হলো, আন্ডারলাইন করবেন, নালিশকারীর জবানবন্দি গ্রহণ। আপনারা যারা কোর্টে যান তারা জানেন যে ফাইলিং বলে, ফাইলিং এ মামলা দায়ের, ওই যে যে কাঠ করায় দাঁড় করায়, যা বলিব সত্য বলিব, সত্য বলে মিথ্যা বলিব না, তারপরে বাদীর কাছ থেকে সকল তথ্য নেয়। এই যে যে কাঠ গড়ায় দাঁড় করাইয়া যে জবানবন্দি নিচ্ছে, এইটাই আছে কত ধারায়? 200 ধারায়। 200 ধারার বিধান অনুযায়ী অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট নালিশকারীর জবানবন্দি গ্রহণ করতে গোলদেন, বাধ্য। বাধ্য শব্দটা গোলদেন। জবানবন্দি গ্রহণ করতে কি বাধ্য। পরীক্ষায় প্রশ্ন আসবে যে 200 ধারায় জবানবন্দি গ্রহণ করা বাধ্যতামূলক কিনা। কি? বাধ্যতামূলক। তবে দেখেন, 200 ধারায় বিধান করা হয়েছে, নালিশের ভিত্তিতে অপরাধ আমলে নিচ্ছে এমন ম্যাজিস্ট্রেট অবিলম্বে বা তাৎক্ষণিকভাবে, আন্ডারলাইন করবেন, নালিশকারীকে বা উপস্থিত সাক্ষীগণের গোল দিবেন যদি থাকে মধ্যে যে কয়জনকে উপযুক্ত মনে করে তাদের শপথপূর্বক জবানবন্দি গ্রহণ করবে। মানে হলো কোর্টে সাধারণত মানে শুধু নালিশকারীরই জবানবন্দি নেওয়া হয়, কিন্তু ম্যাজিস্ট্রেট যদি মনে করে নালিশকারীর সাথে সাথে যদি সাক্ষী থাকে ওই মুহূর্তে উপস্থিত, তাহলে সাক্ষীদেরও জবানবন্দি নিতে পারে। তবে এই জায়গায় সাক্ষীদের জবানবন্দি নেওয়া বাধ্যতামূলক না। বাধ্যতামূলক কোনটা? নালিশকারীর জবানবন্দি নেওয়া। তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে 200 ধারায়, ফৌজদারি কার্যবিধির 200 ধারায় নিম্নের কার জবানবন্দি নিতে ম্যাজিস্ট্রেট বাধ্য? নালিশকারী। সাক্ষীর জবানবন্দি নিতেও পারে, নাও নিতে পারে। জি। তারপরে দেখেন যে জবানবন্দির সারমর্ম লিখিত আকারে লিপিবদ্ধ করে। মানে আপনি যেটা বলেন, আপনি যেটা জবানবন্দির সারমর্ম লিখিত আকারে লিপিবদ্ধ করবে। এটা হলো যে আপনি ওই যে বলে যে নাম কি অমুক, বয়স কত এত, আসামি কয়জন, এই কয়জন, কি করছে, স্বামী যৌতুক চাইছে, কোন জায়গায় বসে, অমুক জায়গায় বসে, সে যে এইগুলা বলতেছে আর বিচারক এইগুলা কি লিখতেছে, তার সারাংশ লিখতেছে, এই কথা বলতেছে যে জবানবন্দির সারমর্ম লিখিত আকারে কি করবে? লিপিবদ্ধ করবে। এবং তারপরে দেখেন গোলদেন, নালিশকারী বা যে সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে সে, এবং গোল দিবেন, ম্যাজিস্ট্রেট কর্তৃক উক্ত জবানবন্দির সারমর্মে স্বাক্ষর করবে। যখন ফাইলিং শেষ হয়ে যায়, যখন জবানবন্দি নেওয়া শেষ, ম্যাজিস্ট্রেট যে কোনো একটা অর্ডার দেয়, সে হয় তদন্ত অনুসন্ধান দিল, নাইলে সমন দিল, নাইলে ওয়ারেন্ট দিল, তারপর বলেন যে নামেন নামেন, আবার ওই পাশে বলে যে সই করে যাবেন, স্বাক্ষর করে যাবেন। তাহলে এই যে যে ম্যাজিস্ট্রেট এতক্ষণ যে সারাংশ লিখলো,
ওখানে ম্যাজিস্ট্রেটও স্বাক্ষর করে, আবার যে জবানবন্দি দিল সেও কি স্বাক্ষর করে। যদি সাক্ষীর জবানবন্দি নেয় তাহলে সাক্ষীও স্বাক্ষর করবে, বুঝতে পারছেন? আর সাক্ষীর জবানবন্দি না নিলে তো আর সাক্ষীর স্বাক্ষর করার প্রয়োজন নেই। তো এখন একটা জিনিস একটু মনে রাখেন যে এজাহারে স্বাক্ষর করে একজন, এজাহার যখন এফআইআর হয়ে যায় স্বাক্ষর করে কয়জন? দুইজন। ঠিক একই ভাবে নালিশ শুধু কোর্টে দাখিল করছেন, দাখিলের আগে শুধু নালিশকারী করে। এখন আমার বললেন স্যার উকিলও তো করে, উকিলের কথা বাদ, যে যা নালিশ যখন কোর্টে জমা দেন সেই সময় স্বাক্ষর করে শুধু কে? নালিশকারী। নালিশটা যখন ফাইলিং হয়ে যায়, মানে 200 ধারায় জবানবন্দি নিয়ে নেয়, তখন ওই সারাংশে ম্যাজিস্ট্রেট যে সারাংশ লিখলো তাতে স্বাক্ষর করবে কয়জন? দুইজন, ম্যাজিস্ট্রেট এবং কে? নালিশকারী। আর যদি সাক্ষীর জবানবন্দি নেয় তাহলে সাক্ষীও তাতে স্বাক্ষর করবে। কি বুঝতে পারছেন মিলন সাহেব? আচ্ছা আচ্ছা, এখন দেখেন যে ক্ষেত্রে জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন নাই, আন্ডারলাইন করেন, যে ক্ষেত্রে জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন নেই। আচ্ছা, একটু আগে পড়লাম যে জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন, জবানবন্দি গ্রহণ করা বাধ্যতামূলক, একটু আগে পড়ছি না? কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে জবানবন্দি গ্রহণ করা বাধ্যতামূলক না। আপনাদের লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন কোন ক্ষেত্রে জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন নেই, ফৌজদারি কার্যবিধি অনুসারে আলোচনা করুন। তো এটাই দেখেন, একটু পড়ি কোন কোন ক্ষেত্রে জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন নাই। যে ক্ষেত্রে লিখিত আকারে নালিশ করা হয় সেই ক্ষেত্রে 192 ধারার অধীন মামলা স্থানান্তর করার পূর্বে, আন্ডারলাইন করেন, নালিশকারী বা উপস্থিত সাক্ষীর জবানবন্দি গ্রহণ বা পরীক্ষা করার প্রয়োজন নাই। তাহলে তার আগে আমার জানা দরকার যে 192 ধারায় আছে কি। 192 ধারায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামলা স্থানান্তর করে কার কাছে? তার অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে অনুসন্ধান বা বিচারের জন্য। কিসের জন্য? অনুসন্ধান বা বিচারের জন্য। তো এখানে দুইটা জিনিস মনে রাখবেন। চিফ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি জবানবন্দি নেওয়ার পরে ওই মামলাটা ট্রান্সফার করে, তাহলে যার কাছে ট্রান্সফার করা হলো সে আর জবানবন্দি নিবে না, কারণ একবার জবানবন্দি কি নেওয়া হয়ে গেছে। আর যদি চিফ স্যার কোন প্রকার জবানবন্দি না নিয়েই মামলাটা তার অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে 192 ধারায় ট্রান্সফার করে দেয়, তাহলে যার কাছে পাঠালো সে 200 ধারায় জবানবন্দি নিতে বাধ্য। বুঝতে পারছেন? তাহলে জবানবন্দি হয় আগে নিবে, না হলে কি ট্রান্সফারের পরে নিবে, যে কোনো এক সময় নেওয়াই লাগবে। তবে চিফ স্যার যদি আগে জবানবন্দি নিয়ে নেয় তাহলে যার কাছে 192 ধারা অনুসারে হস্তান্তর বা স্থানান্তর করা হলো সে জবানবন্দি নিতে বাধ্য নয়। এবার পড়ি, বুঝবেন। দেখেন, যে ক্ষেত্রে লিখিত আকারে নালিশ করা হয় সেই ক্ষেত্রে 192 ধারার অধীন মামলা স্থানান্তর করার পূর্বে নালিশকারী বা উপস্থিত সাক্ষীর যদি থাকে জবানবন্দি গ্রহণ বা পরীক্ষা করার কি নাই? প্রয়োজন নাই। 192 ধারে মামলা স্থানান্তর করার পূর্বে জবানবন্দি নেওয়ার দরকার নাই, ঠিক আছে, বাট যার কাছে পাঠাবে সে নিতে বাধ্য। আর যদি উনি জবানবন্দি নিয়ে পাঠায় তাহলে যার কাছে পাঠাইলো তার জবানবন্দি নেওয়ার প্রয়োজন নাই। তারপরের পয়েন্টটা দেখেন, যে কোনো মামলায় যে ক্ষেত্রে গোল দিবেন আদালত, আদালত শব্দটা গোল দেন, আদালত লিখিত আকারে নালিশ দায়ের করে। ধারা 220 আছে, 200 হবে, 220 না, 200 ক ক, 200 ব্র্যাকেটে ক ক, বুঝছেন? 200 কত বলেন? ক ক। এটা একটু বুঝাই। আমরা জানি এতক্ষণ নালিশকারী যাদের কথা বলছি সাধারণ মানুষ, কিন্তু কখনো কখনো স্বয়ং আদালত বাদী হয়ে মামলা দায়ের করে। স্বয়ং আদালত, ধরেন
যদি কোনো, ধরেন একটা আদালতে জাল সাক্ষী দেওয়া হয়েছে, মিথ্যা সাক্ষ্য দেওয়া হয়েছে, জাল দলিল দেখানো হয়েছে, তখন যে আদালতে জাল সাক্ষ্য দেওয়া হয়েছে, জাল দলিল দেখানো হয়েছে, সে আদালতকেই বাদী হয়ে মামলাটা করতে হয়। আপনাদের ওই যে কিছুদিন আগে গোপালগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে, চিফ জুডিশিয়াল কোর্টে একজন মিথ্যা সাক্ষ্য দিতে এসে কি ধরা পড়লো। তাহলে ওই ক্ষেত্রে ওই ওই মামলায় কি ফলাফল হবে না না হবে সেটা পরের বিষয়, কিন্তু ওই যে মিথ্যা সাক্ষ্য দিল, এটা স্বয়ং একটা নতুন অপরাধ। স্বয়ং একটা কি নতুন অপরাধ। ওই মিথ্যা সাক্ষ্যের মামলা চিফ স্যারকেই দায়ের করতে হবে, বা ওনার নির্দেশে অন্য কোনো ব্যক্তি, বুঝতে পারছেন। কিন্তু ওই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ছাড়া অন্য কেউ যদি সাধারণ কোনো উকিল মামলা করে, তাহলে এই অপরাধ আমলে নেওয়া হবে না। তাইলে কখনো কখনো স্বয়ং আদালতকেও কি হতে হয়, বাদী হতে হয়। তাহলে স্বয়ং, এখন বলেন যে স্যার তা আদালত বাদী হয়ে কিভাবে মামলা করবে? চিফ স্যার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে ধরেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে মিথ্যা সাক্ষ্য দিছে, তাহলে চিফ স্যার ওই যে আপনাদের নালিশি দরখাস্ত রেডি করিয়া উনি আপনাদের গোপালগঞ্জের কগনিজেন্স করে ধরেন রোমানা রোজি, তার কাছে ওইটা কি পাঠাই দিবে। পাঠাই দিলে রোমানা রোজি আর এই জায়গায় ওই চিফ স্যারের জবানবন্দি নেওয়ার কি প্রয়োজন নাই, উনি সাথে সাথে একটা আদেশ দিয়ে দিবে, হয় তদন্ত অনুসন্ধান নাইলে সমন্বয়ের একটা কিছু কি দিয়ে দিবে। অর্থাৎ স্বয়ং আদালত যদি বাদী হয়, সেই ক্ষেত্রে কি জবানবন্দি গ্রহণের প্রয়োজন নাই। তারপরে দেখেন, সরকারি কর্মকর্তা গোলদেন তার অফিসিয়াল দায়িত্ব পালনে লিখিত আকারে নালিশি দরখাস্ত দায়ের করে, সেই ক্ষেত্রেও নালিশকারীর বা উপস্থিত সাক্ষীর জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন নেই। ধারা 200 ক ক, যে ক্ষেত্রে স্বয়ং কোন সরকারি কর্মকর্তা তার অফিসিয়াল দায়িত্ব পালনকালে মামলা করে, উদাহরণস্বরূপ এতক্ষণ পর্যন্ত যা আমরা পড়ছি এর মধ্যে যদি বলি যে 144 ধারা জারি করে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট, তো 144 ধারার আদেশ যদি কেউ ভঙ্গ করে সে দণ্ডিত হবে দণ্ডবিধির 188 ধারায়, মনে আছে আপনাদের? তাহলে এখন ধরেন 144 ধারা জারি করছিল, বিথিকা 144 ধারা আদেশ ভঙ্গ করছে। এখন 144 ধারা আদেশটা দিছিল কে? জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই জেলা ম্যাজিস্ট্রেটকে বাদী হইয়া গোপালগঞ্জ আমলি আদালতে মামলা করতে হবে বিথিকার বিরুদ্ধে, বুঝতে পারছেন? তাহলে জেলা ম্যাজিস্ট্রেট একজন কি কর্মকর্তা? সরকারি কর্মকর্তা, এবং তার অফিসিয়াল দায়িত্ব রিলেটেড যে মামলা, উনি যদি এই ক্ষেত্রে চিফ স্যারের কোর্টে, সরি যে আমলি আদালতে যদি কমপ্লেইন দেন, তাহলে উনারও জবানবন্দি গ্রহণের কি প্রয়োজন নাই, বুঝতে পারছেন? তাহলে স্বয়ং আদালত বাদী হলে জবানবন্দি গ্রহণের প্রয়োজন নাই, সরকারি কর্মকর্তা বাদী হলে জবানবন্দি গ্রহণের প্রয়োজন নাই, বুঝতে পারছেন? অবশ্যই সরকারি কর্মকর্তার অফিসিয়াল দায়িত্ব রিলেটেড হতে হবে, বুঝছেন? জি, যে কোনো, জি। আচ্ছা, তারপরে দেখেন, যখন 192 ধারার অধীন একটি মামলা হস্তান্তর করা হয়েছে এবং যে ম্যাজিস্ট্রেট হস্তান্তর করেছে তিনি ইতিমধ্যেই নালিশকারী ও উপস্থিত সাক্ষীর জবানবন্দি গ্রহণ করলে, মানে যিনি হস্তান্তর করতেছে 192-তে তিনি অলরেডি কি করে ফেলছে, যিনি অলরেডি জবানবন্দি গ্রহণ করে ফেলেছে, মানে চিফ স্যার যদি জবানবন্দি গ্রহণ করে স্থানান্তর করে, তাহলে যার কাছে স্থানান্তর করলো, এই যে দেখেন, যে ম্যাজিস্ট্রেটের নিকট মামলাটি প্রেরণ করা হলো তিনি পুনঃ জবানবন্দি নিতে বাধ্য থাকবে না, ঠিক আছে? তাহলে এই কথাটা কিন্তু আমি আগেই বলছি যে 192 ধারায় যদি উনি আগে জবানবন্দি নেয়, তাহলে পরে যার কাছে পাঠাইলো তার আর নেওয়ার দরকার নাই। আর আগে যদি না নেয়, তাহলে পরে যার কাছে পাঠাইলো সে নিতে বাধ্য। আর স্বয়ং আদালত বাদী হয়ে মামলা করলে জবানবন্দি নেওয়ার প্রয়োজন নাই, সরকারি কর্মকর্তা বাদী হয়ে মামলা করলে জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন নাই, বুঝতে পারছেন? তো
এছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে কি বলেন, জবানবন্দি গ্রহণ করা বাধ্যতামূলক। তার অফিসিয়াল দায়িত্ব রিলেটেড হতে হবে, যে কোনো সরকারি কর্মকর্তাই, কিন্তু মামলাটা হতে হবে তার অফিসিয়াল দায়িত্ব সংক্রান্ত। বুঝতে পারছেন? আচ্ছা, দেখেন, এখন দেখেন একটু পড়ি যে ডাইন সাইডে চলে আসি একটু। নালিশ প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেটের নিকট দুইটি উপায় থাকে। 200 ধারায় শপথপূর্বক সালিসকারীর জবানবন্দি গ্রহণ করে 190 একের ক ধারায় অপরাধ আমলে নিতে পারে। মানে 200 ধারায় জবানবন্দি গ্রহণ করার পরে উনি আমলে নিবে 190 একের ক। আর আমলে নেওয়া মানেই সমন অথবা ওয়ারেন্ট ইস্যু করা। কত ধারায়? 204 ধারায়। যদি তিনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হয় বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয়, তাহলে তিনি যে মামলা আমলে নিয়েছে, উক্ত মামলা তিনি তার অধীনস্থ কোন ম্যাজিস্ট্রেটের নিকট, আন্ডারলাইন করবেন, অনুসন্ধান বা বিচারের জন্য 192 ধারায় ট্রান্সফার করতে পারে। পারে কিনা? আমলে যিনি নিয়েছেন তিনি যদি সিজেএম হয় আর সিএমএম হয়, তাহলে তিনি মামলাটা অনুসন্ধান বা বিচারের জন্য কার কাছে স্থানান্তর করতে পারে? তার অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে। কত ধারায়? আমি আবারও বলি, আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে যে 192 ধারায় মামলা স্থানান্তর করে কে? সিজেএম বা সিএমএম। কার কাছে? অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে। কিসের জন্য? বিচার বা অনুসন্ধানের জন্য। জি, বুঝছেন? যারা বুঝতেছেন না, মাথার ভিতর ঘুরতেছে, একটু ধৈর্য ধরে শুনেন, তাইলে আস্তে আস্তে বুঝবেন। এই 192 ধারার অধীন মামলা ট্রান্সফার করার পূর্বে নালিশকারীকে বা উপস্থিত সাক্ষীকে যদি থাকে জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন নাই। বলছে যে 192 ধারায় মামলা স্থানান্তর করার পূর্বে জবানবন্দি গ্রহণ করার কি বলেন প্রয়োজন নাই। যে ম্যাজিস্ট্রেটের নিকট মামলা ট্রান্সফার করা হয় মূলত তিনিই জবানবন্দি গ্রহণ করবে। কিন্তু চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 192 ধারায় মামলা ট্রান্সফার করার পূর্বে নালিশকারী বা উপস্থিত সাক্ষীর জবানবন্দি গ্রহণ করলে, তার করার দরকার ছিল না, কিন্তু সে যদি গ্রহণ কি করে, যে ম্যাজিস্ট্রেটের নিকট মামলাটি অনুসন্ধান বা বিচারের জন্য 192 ধারায় ট্রান্সফার করা হলো, তিনি পুনরায় জবানবন্দি গ্রহণ করতে বাধ্য না। দেখছেন? মানে উনি চিফ স্যার জবানবন্দি গ্রহণ করতে বাধ্য না। তিনি জবানবন্দি গ্রহণ না করে যদি যার কাছে পাঠায়, সে জবানবন্দি গ্রহণ করবে। আর চিফ স্যার যদি জবানবন্দি গ্রহণ করে পাঠায়, তাহলে যার কাছে পাঠাইছে তার আর লাগবে। আচ্ছা, তারপরে একটু পড়ি। আমলযোগ্য অপরাধ বিষয়ে নালিশি দরখাস্ত প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট 200 ধারার অধীন আমলে গ্রহণ না করে নালিশি দরখাস্তটি পুলিশের নিকট পাঠাতে পারে এবং পুলিশ উক্ত নালিশি দরখাস্তটি, আন্ডারলাইন করবেন, প্রাথমিক তথ্য বিবরণী হিসেবে গ্রহণ করে 156(3) ধারা অনুসারে তদন্ত শুরুর নির্দেশ দিতে পারে। এই ক্ষেত্রে উক্ত মামলাটি আর নালিশি মামলা থাকে না। এই ক্ষেত্রে নালিশকারীর জবানবন্দি গ্রহণ প্রয়োজনীয় না। একটু বুঝেন। আমরা জানি ম্যাজিস্ট্রেটের কাছে আমলযোগ্য অপরাধেরও মামলা করা যায়, আমল অযোগ্য অপরাধেরও মামলা করা যায়। ম্যাজিস্ট্রেটের কাছে যে মামলাই করুক না কেন, ওই মামলার নাম কি? শেয়ার মামলা। বুঝতেন? ম্যাজিস্ট্রেটের কাছে যে বিষয় নিয়ে অপরাধটা করছেন, অপরাধটা যদি আমলযোগ্য হয় এবং অপরাধটা যদি গুরুতর প্রকৃতির হয়, কি বলেন? আমলযোগ্য এবং গুরুতর প্রকৃতির, তখন ম্যাজিস্ট্রেট ওই উনি মামলাটা শেয়ার মামলা হিসেবে রেজিস্টার্ড না করে উনি ওনার নিকটস্থ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারে বলবে যে এই এই মামলাটা আপনি এফআইআর হিসেবে রেকর্ড করেন। এফআইআর হিসেবে কি রেকর্ড করেন, এটা আমি শেয়ার মামলা হিসেবে রেকর্ড করব না, এটা আপনি এফআইআর হিসেবে রেকর্ড করেন। এই নির্দেশটা দিবে 156 কততে 3-এ। এখন এফআইআর হিসেবে রেকর্ডের নির্দেশ দিল কেন? কেন উনি
নিজে সিআর মামলা হিসেবে রেকর্ড করলো না কেন? অনেকের মনে এই প্রশ্ন থাকতে পারে। সাধারণত শুনেন যে একটা হত্যা মামলা বা একটা গুরুতর আঘাতের মামলা, তো হাত ভেঙে ফেলছে বা কোপায় একেবারে মৃত্যু সজ্জা, এই মামলা আপনি প্রথমে থানায় করতে গেলেন, থানা কর্তৃপক্ষ আপনার মামলাটা এফআইআর হিসেবে রেকর্ড করতেছে না। রাজনৈতিক চাপে হোক বা অন্য কোনো প্রভাবে হোক আপনার মামলাটা কি এফআইআর হিসেবে রেকর্ড করতেছে না। না করার এখতিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তার আছে। তো তখন আপনার প্রতিকার হচ্ছে এই মামলাটা গিয়ে কোথায় করা? কোর্টে করা, ম্যাজিস্ট্রেটের কাছে। এবং ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে এটা একটা গুরুতর প্রকৃতির অপরাধ, এ বিষয়ে সিআর মামলা হওয়া উচিত হবে না, এটা জিআর মামলাই হোক, তখন ম্যাজিস্ট্রেট ওই ওসি রে বলবে যে ওসি আপনি এটারে এফআইআর হিসেবে রেকর্ড করেন। এতক্ষণ ওসি বাধ্য ছিল না, যখন ম্যাজিস্ট্রেট নির্দেশ দিবে তারপর থেকে তিনি কি বলেন? বাধ্য। কে? হ্যাঁ, কে কিছু বলবেন? আচ্ছা দেখেন, আমরা পড়া শুরু করি। আচ্ছা দেখেন, তো যে কথা বলতেছিলাম যে যদি অপরাধটা আমলযোগ্য প্রকৃতির হয় এবং থানায় ধরেন মামলা নেয় নাই, তাহলে সেক্ষেত্রে আপনি সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছেও করতে পারেন, অথবা থানায় মামলা নেক বা না নেক আপনি সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে মামলা করতে পারেন। এখন ম্যাজিস্ট্রেট ওই অপরাধের প্রকৃতি বিবেচনায় উনি ওই অপরাধটা যদি গুরুতর প্রকৃতির হয় তাহলে সেটাকে থানায় এফআইআর হিসেবে রেকর্ডের নির্দেশ দিতে পারে। এখন প্রশ্ন হলো যে উনি কেন নিজে সিআর মামলা হিসেবে রেকর্ড না করে কেন এফআইআর হিসেবে রেকর্ডের নির্দেশ দিচ্ছে? এটা আসলে যখন শেয়ার মামলা যখন কেউ দায়ের করে, শেয়ার মামলায় যে বাদী এবং সাক্ষীদের নাম থাকে, আসামির নাম থাকে, আসামি বলে দেয় যে এতজন। পরবর্তীতে শেয়ার মামলা কিন্তু একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যেই থাকে, ওই আসামি আর বাড়ানোর কোনো উপায় নাই, ওই কয়জন আসামিরই বিচার হয়। বুঝতে পারছেন? শেয়ার মামলায় কখনো রিমান্ডের আবেদন করা যায় না। কিন্তু যখন কোনো মামলা থানায় এফআইআর এর মাধ্যমে হয়, মানে জিআর মামলা হয়, জিআর মামলা কিন্তু পুলিশ দীর্ঘদিন যাবত কি করে? তদন্ত করে। তদন্ত করার পরে পুলিশ চার্জশিট দেয়। চার্জশিট মানে হলো অমুক 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 অপরাধ করছে, তাদেরকে বিচারের সুপারিশ করে। এই চার্জশিটটা সে একাধিকবার দিতে পারে। দেখা গেলো একবার চার্জশিট দিয়েছে, পরে আবার মনে হলো যে না, এই অপরাধের সাথে আরো অনেকের সংশ্লিষ্টতা আছে, সে অনেকবার তদন্ত করতে পারে, অধিকতর তদন্ত করতে পারে, সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারে, ইভেন রিমান্ডের আবেদনও করতে পারে। অর্থাৎ জিআর মামলায় পুলিশের তদন্তের অপরিসীম ক্ষমতা, সেই মামলাটার তদন্ত করে যারা যারা ঘটনার সাথে সংশ্লিষ্ট এদের বিচার, এমনকি বিচার শুরুর পরেও নতুন আসামির কথা বলতে পারে। কিন্তু সিআর মামলায় কিন্তু এরকম কোনো বিষয় নাই। তো যে কারণে সাধারণত যেগুলা গুরুতর প্রকৃতির অপরাধ, এইগুলা সিআর ফরম্যাটে না হয়ে কি ফরম্যাটে হয়? জিআর ফরম্যাট হয়। এই কারণে দেখবেন যে হত্যা মামলা কখনো সিআর মামলা হিসেবে বিচার হয় না। দেখবেন হত্যা মামলা সর্বদাই কি হয়? জিআর মামলা হয়। তো যাই হোক, তারপরে দেখবেন 326-এর মামলা। 326 আমরা পড়বো সামনে। ভলেন্টারিলি কজিং গ্রিভিয়াস হার্ট উইথ ডেডলি ওয়েপন, মানে মারাত্মক অস্ত্রের সাহায্যে গুরুতর আঘাত। এই মামলাও কখনো সিআর ফরম্যাটে থাকে না, এটা সবসময় হয় জিআর মামলা। তো যাই হোক, কিন্তু আমলযোগ্য অপরাধ বিষয়ে নালিশি দরখাস্ত ম্যাজিস্ট্রেট 200 ধারার অধীন একবার আমলে গ্রহণ করলে, আন্ডারলাইন করেন, একবার যদি তিনি আমলে গ্রহণ করেন, তিনি নালিশি দরখাস্তটি প্রাথমিক তথ্য বিবরণী হিসেবে গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দিতে পারে না। উনি যদি এফআইআর হিসেবে রেকর্ডের নির্দেশ দেয় ওনার আগে এই দিতে হবে, কিন্তু একবার যদি উনি আমলে নিয়ে ফেলে তাহলে আর উনি এফআইআর হিসেবে রেকর্ডের নির্দেশ দিতে পারে না। আগে দিতে হবে। 156(3) যদি ম্যাজিস্ট্রেট কোনো নির্দেশ দিতে চায় সেটা আমলে নেওয়ার আগে হতে হবে, এবং ওহার ভিত্তিতে 156(3) ধারায় তদন্তের নির্দেশ দিতে পারে না। না না না, সাক্ষ্য গ্রহণ তো শুরুই হয় নাই, ওগুলা বাদ। আমলে নেওয়ার আগে 200 ধারায় জবানবন্দি নিয়েই উনি ওটা পাঠাইছে কিসে?
এফআইআর হিসেবে পাঠাই দিছে। আমলে গ্রহণ করার পর ম্যাজিস্ট্রেট 202 ধারার অধীন প্রসেস ইস্যু স্থগিত করে অনুসন্ধান বা তদন্ত করতে পারে। একবার যদি আমলে গ্রহণ করার পর, আপনি একটা জিনিস মনে রাখেন, আমলে নেওয়া মানেই তো সমন অথবা ওয়ারেন্ট। তাহলে আমলে নেওয়ার পরেও সমন বা ওয়ারেন্ট স্থগিত করে ওদের আবার কি করতে পারে, তদন্ত বা অনুসন্ধানে করতে পারে। কত ধারায়? কোর্টে এরকম খুব বেশি দেখবেন না, কোর্টে সরাসরি সিআর মামলায় তদন্ত বা অনুসন্ধানের নির্দেশ দেয়, কিন্তু কোর্টে কখনো দেখবেন না যে একবার আমলে নেওয়ার পরে সেটা স্থগিত করে আবার তদন্ত দিছে। দেখছেন? দেখেন নাই। কিন্তু ওই যে চিফ স্যার ধরেন আমলে নিছে, উনি 192 ধারায় পাঠাই দিছে অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে। ম্যাজিস্ট্রেট যদি মনে করে এই বিষয়ে আরো অনুসন্ধান করা দরকার, তাহলে উনি ওই আমলে প্রসেস ইস্যু কি করবে, স্থগিত করবে, স্থগিত করে আরো তদন্ত অনুসন্ধান করতে পারে। এই ক্ষমতা ফৌজদারি কার্যবিধিতে 202 ধারায় আছে। এই আপনারা কথা শুনতে কি সমস্যা হচ্ছে অনলাইনে যারা আছেন? না স্যার। না স্যার, ঠিক আছে স্যার। ওকে, ধন্যবাদ। প্রশ্ন মনে রাখেন, একটু পরে করেন। অতঃপর 203 বা 204 ধারা অনুসরণ করবে। 203 হলো খারিজ, আর 204 অ্যাকচুয়ালি আলাদা না। 204 এর সম্পর্ক আছে 190 এর সাথে। আমলে নেওয়া মানেই 204 এ সমন অথবা ওয়ারেন্ট। বইতে এটা পাবেন না। বইতে বইয়ের এই জিনিসটা দেখলে আপনি কনফিউজ হবেন। বইয়ে দেখবেন 190 তে বলতেছে আমলে নেওয়া, আবার 204 বলতেছে সমন ওয়ারেন্ট। বাট 190 এর সাথে সম্পর্ক কার? 204 এর। আমলে নেওয়া মানেই দুইটা জিনিস, হয় সমন দিছে না হলে কি ওয়ারেন্ট দিছে। বুঝছেন? 202 ধারার অধীন তদন্ত বা অনুসন্ধান প্রতিবেদন আসার পর মামলায় অগ্রসর হওয়ার কারণ না থাকলে ম্যাজিস্ট্রেট 203 ধারার অধীন নালিশ খারিজ করতে পারে। নালিশ সরাসরি খারিজ করতে পারে, আবার তদন্ত অনুসন্ধান রিপোর্ট আসার পরেও কি খারিজ করতে পারে। কিন্তু মামলায় অগ্রসর হওয়ার কারণ থাকলে 204 ধারার অধীন প্রসেস ইস্যু স্থগিত করতে পারে তথা সমন বা ওয়ারেন্ট ইস্যু করতে পারে। তো গতদিন যা পড়ছি এই কথাগুলো একটু ঘুরাই পেঁচাই এই জায়গা বলা আর কি, জেনে রাখা ভালো। দেখেন যে নালিশের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নেয় 190 ক ধারায়। আপাতত মনে রাখেন 190 ধারায় ম্যাজিস্ট্রেটের নিকট গোল দিবেন মৌখিক ভাবে বা লিখিত আকারে নালিশ দায়ের করা যায়। কি কি ভাবে? মৌখিক ভাবে বা লিখিত আকারে। উল্লেখিত ব্যতিক্রম ছাড়া 200 ধারায় নালিশকারীর জবানবন্দি গ্রহণ করতে ম্যাজিস্ট্রেট বাধ্য। কিছু কিছু ব্যতিক্রম ছাড়া সকল ক্ষেত্রেই 200 ধারায় জবানবন্দি গ্রহণ করতে বাধ্য। আমি জানি আপনাদের মনে অনেক প্রশ্নের উদয় হয়েছে, একটু ধৈর্য ধরে থাকেন। দেখেন আরিফ সাহেব কি প্রশ্ন করতে চান, নেন মাইক্রোফোন নেন প্লিজ। এই যে নেন। স্যার, আমার প্রশ্ন হলো যে আপনি বললেন যে একবার আমলে যদি নিয়ে ফেলায়, তাহলে ওই একবার আমলে নিয়ে ফেলালে তাহলে আর ওই ইসের কোনো সুযোগ নাই। সেটা হলো কিসের সুযোগ নাই? যে ওই যে 156(3)-এর। 156(3)-এর সুযোগ নাই, যে যেহেতু গুরুতর বা যদি খুন সংগঠিত প্রশ্ন হয়। কি সেটা বলেন। প্রশ্ন হচ্ছে যে স্যার, যে যদি আমলে নিয়ে ফেলায়, যদি 156(3)-এর গুরুতর মামলাও যদি আমলে নিয়ে ফেলায়, হ্যাঁ, তাহলে কি 202 ধারা মামলা ওই যে স্থগিত করে তদন্ত এবং ওইটা পারবে কিনা? আমলে নেওয়ার পরে ইচ্ছা করলে অনুসন্ধান বা তদন্ত করতে পারে, সেটা তো 202, সেটা কিন্তু 156(3) না। একবার যদি আমলে নিয়ে ফেলায় সেটা সিআর মামলাই, ওটা আর জিআর হবে না। আর জিআর যদি আপনার করতে হয় আবার গিয়ে থানায় আবার আলাদা আর একটা করবেন, কিন্তু এইটার শেয়ার কি থাকবে, শেয়ারই থাকবে। তাহলে ওটা স্যার আদালতের এখতিয়ার, যে উনি যে গুরুতর মামলা নিতে পারবে না, ওটা দেখা গেল যে 156(3)-এ পাঠালো না, আমার ইচ্ছা আমি নিজেও রাখতে পারি। হ্যাঁ, আদালতের এখতিয়ার, সেটাই তো বললাম যে যে কোনো কিছুই ম্যাজিস্ট্রেটের কোনো কিছুই ম্যাজিস্ট্রেট করতে বাধ্য না। বুঝতেন? কোনটা করবে নাকি করবে না কার ক্ষমতা? ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। তো বিগত বছরের প্রশ্ন দেখেন, এজেন্ট রেখা তো পড়লাম। বিগত বছরের প্রশ্ন দেখেন, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর কোন ধারায় নালিশে দরখাস্ত প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট অভিযোগকারী জবানবন্দি রেকর্ড করেন? কোন ধারায়?
জবানবন্দি রেকর্ড করে 200 ধারায়। তারপরে দেখেন 2 নংটা দেখেন, 200 ধারার জবানবন্দি গ্রহণ করা বাধ্যতামূলক যদি অভিযুক্ত হয় ড্যাশ, কি হয়, মৌখিক হলে অবশ্যই জবানবন্দি নিতেই হবে। লিখিত হলে, আদালত কর্তৃক প্রেরিত হলে জবানবন্দি নেওয়ার প্রয়োজন নাই। আর এই যে বলছে যে থানায় পাঠানো হলে জবানবন্দি নেওয়ার প্রয়োজন নাই, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে একটু ব্যাখ্যা দিই। অ্যাকচুয়ালি জবানবন্দিটা নেয়, কিন্তু ওই জবানবন্দির সার অংশতে সিগনেচার করে না, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু জবানবন্দি নেয়। জবানবন্দি নেওয়ার পরে থানায় পাঠায় দিচ্ছে, তাইলে আর ওই জায়গায় সিআর মামলা হিসেবে রেকর্ড হচ্ছে না। জি, আচ্ছা, কত ভালো বোঝেন দেখেন তো আপনারা। আচ্ছা, সেলফ প্র্যাকটিসের 2 নং প্রশ্নটা দেখেন, ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের করতে পারে অপরাধ সম্পর্কে জ্ঞাত যে কোনো ব্যক্তি, মানে ওই অপরাধ সম্পর্কে জানে যে কোনো ব্যক্তি নালিশ দায়ের করতে পারে। 5 নং প্রশ্নটা দেখি, নালিশি দরখাস্ত গ্রহণকালে নালিশকারীকে এবং উপস্থিত সাক্ষীকে একজন ম্যাজিস্ট্রেট ড্যাশ পরীক্ষা করতে বাধ্য, শপথ পূর্বক কি, শপথ পূর্বক পরীক্ষা করতে বাধ্য। বুঝতে পারছেন? তো এখন আমরা চলে আসি 201 ধারায়। ধারা 201, এখতিয়ারবিহীন ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়েরের ফলাফল। আপনি মামলা করছেন, ধরেন এক থানার মামলা, প্রতিটা থানার আলাদা ম্যাজিস্ট্রেট থাকে। এক থানার ম্যাজিস্ট্রেটের কাছে মামলা না করে করছেন আর একজনের কাছে, তাহলে তিনি কি করবে? তিনি ওই নালিশটা লিখিত আকারে যদি নালিশটা করে, দেখেন অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার নেই এমন কোন ম্যাজিস্ট্রেটের নিকট যদি লিখিত আকারে নালিশ দায়ের করা হয়, অথবা দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের কাছে নালিশ করছেন, ওনার কি আমলে নেওয়ার এখতিয়ার আছে? নাই। তাহলে উনি লিখিত আকারে নালিশটি দায়ের করা হয়, তাহলে তিনি উপযুক্ত আদালতের নালিশটি পেশের জন্য ফেরত দিবে। যদি কমপ্লেইনটা লিখিত হয়, তাহলে লিখিত ওটাই ফেরত দিবে কার কাছে? যে আদালতে এখতিয়ার আছে সেখানে। আর লিখিত আকারে নালিশ দায়ের না করলে, একটু মনে রাখেন যে বর্তমানে আদালতের কাস্টমস হচ্ছে যে কোন শেয়ার মামলা দায়ের করতে হয় লিখিত আকারে, মৌখিক আকারে হয় না। কিন্তু আমাদের ফৌজদারি কার্যবিধিতে কিন্তু মৌখিক আকারে নালিশ করারও কি আছে, বিধান আছে। এখন কোর্টে প্র্যাকটিস করে না কেন? কারণ মামলার চাপ অনেক বেশি, লিখিত যে মামলা তাই তো শেষ করা যায় না, আর মৌখিক আকারে জবানবন্দি নিয়ে তো ম্যাজিস্ট্রেটের আধা ঘন্টা যাবত লিখতে হবে। ঠিক আছে, তো এই কারণে বিধান করা হয়েছে, কিন্তু ফৌজদারি কার্যবিধিতে কি অনুসারে মৌখিক আকারেও নালিশ করা যায়, আবার কি লিখিত আকারেও নালিশ করা যায়। তো যদি নালিশটা লিখিত আকারে না করে, যদি লিখিত আকারে নালিশ দায়ের না করা হয়, অর্থাৎ মৌখিক আকারে নালিশ দায়ের করা হয়, তাহলে ম্যাজিস্ট্রেট নালিশকারীকে উপযুক্ত আদালতে কি করবে? উপযুক্ত আদালতে প্রেরণ করবে। বুঝতে পারছেন? তাহলে পরীক্ষায় যদি আসে যে এখতিয়ারবিহীন আদালতে লিখিত নালিশ করলে, তাহলে ওই লিখিত নালিশটারে ফেরত দিবে, আর মৌখিক নালিশ করলে ওই ব্যক্তিরে পাঠাবে। বুঝছেন? পরীক্ষা 2022 সালে একটা প্রশ্ন এসেছে, দেখেন যে নালিশি মামলার ক্ষেত্রে কোন ম্যাজিস্ট্রেটের উক্ত নালিশ গ্রহণের এখতিয়ার না থাকলে তিনি কি করবেন? তিনি কি দিবেন? ফেরত দিবেন। এখন উপযুক্ত আদালতে প্রেরণ করবেন বা ফেরত দিবেন, এই দুইটার ভিতরে বহুল যৌক্তিক হচ্ছে ফেরত দিবেন। কেন? কারণ উপযুক্ত আদালতে এখানে প্রশ্নে বলে নাই যে আপনার লিখিত নাকি মৌখিক, তো এই কারণে খর চেয়েও বেশি যৌক্তিক কোনটা? ক। তবে বার কাউন্সিলই ভালো জানে উত্তর উনি ক নিছে নাকি খ নিছে। হ্যাঁ, নালিশি মামলার ক্ষেত্রে কোন ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ গ্রহণের এখতিয়ার না থাকলে, তাহলে নালিশটা তো মৌখিক হতে পারে, লিখিত হইতে পারে। বুঝতে পারছেন? তো যাই হোক, কি দিবেন? ফেরত দিবেন। আচ্ছা, 2 নং প্রশ্নটা দেখেন, একটি কমপ্লেইন কেসের কগনিজেন্স টেকিং স্টেজে ম্যাজিস্ট্রেট যদি দেখতে পান যে তার কোনো এখতিয়ার নেই, তখন কোন আদেশটি সঠিক?
উপযুক্ত আদালতে পেশের জন্য কমপ্লেইনটি কি ফেরত পাঠানো। বুঝতে পারছেন? তাহলে কমপ্লেইনটা ফেরত পাঠাচ্ছে কত ধারায়? 201 ধারায়। অনেকটা দেওয়ানি কার্যবিধির 7 আদেশের 10 বিধির মতো। ওটা আছে রিটার্ন অফ ক্লেইম, আরজি ফেরত, আর এটা হলো নালিশ ফেরত। আচ্ছা, 202 ধারাটা আমরা দেখি। প্রসেস ইস্যু স্থগিত করা, পোস্টপোনমেন্ট ফর ইস্যু অফ প্রসেস। প্রথমত একটা জিনিস মনে রাখেন যে 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে ম্যাজিস্ট্রেট কোনো বিষয় তদন্ত বা অনুসন্ধানের নির্দেশ দেয়, এটাও 202 ধারা। বুঝছেন? অথবা যদি ওই যে 192 ধারা স্থানান্তরের আগে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলে নিয়ে নিছে, আমলে নেওয়া মানেই কি সমন অথবা ওয়ারেন্ট দেওয়া, এরপরে মামলাটা স্থানান্তর করে দিছে কার কাছে? অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে। কিসের জন্য? অনুসন্ধান বা বিচার। অনুসন্ধান বা বিচার যার কাছে পাঠালো সে যদি মনে হয় যে এটা আর একটু অনুসন্ধান করা দরকার, আর একটু তদন্ত করা দরকার, কিন্তু চিফ স্যার তো অলরেডি কি করে ফেলছে, সমন অথবা ওয়ারেন্ট দিয়ে ফেলছে, তাহলে সেটা সে স্থগিত করতে পারে কত ধারায়? 202 ধারায়। এই কারণে বলছে পোস্টপোনমেন্ট ফর ইস্যু অফ প্রসেস। তবে আমি আবারও বলে রাখি যে বাস্তবে এরকম প্রয়োগ খুব দেখবেন না। বাস্তবে 200 ধারায় জবানবন্দি নেওয়ার পর ওনারা হয় ওই সমন তদন্ত অথবা অনুসন্ধানে নির্দেশ দেয়, সেটা কত? 202 ধারায়। পোস্টপন্টের যে বিষয়টা সেটা হলো যে 192 ধারার মামলা, 192 ধারায় কে মামলাটা ট্রান্সফার করে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করে বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট করে। আমলে নেওয়ার পরে, আমলে নেওয়ার পরে কার কাছে করতেছে? অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে 192 ধারায়। কেন করতেছে? অনুসন্ধান বা বিচার। এখন শুনেন, যদি আমলে একবার নিয়েই ফেলে তাহলে আবার অনুসন্ধান করার দরকার কি? আমলে একবার নিলে কি অনুসন্ধান করার দরকার কি? কিন্তু তারপরেও দরকারের ক্ষমতা দিছে, যার কাছে পাঠাইছে তারেও ক্ষমতা দিছে যে তুমি ইচ্ছা করলে অনুসন্ধান করতে পারো। এখন তার কাছে যদি মনে হয় যে এই বিষয়টা আরো একটু তদন্ত অনুসন্ধান করা দরকার, তাহলে সে তদন্ত অনুসন্ধানের নির্দেশ দিবে 202 ধারায়। কিন্তু অলরেডি তো আমলে নেওয়া হয়ে গেছে, অলরেডি কি আমলে নেওয়া হয়ে গেছে, তাহলে ওই আমলে নেওয়া মানে সমন অথবা ওয়ারেন্ট দেওয়া। তাহলে সমন অথবা ওয়ারেন্ট এই যে ইস্যু প্রসেস, এটা স্থগিত করে উনি তদন্ত বা অনুসন্ধানের নির্দেশ দিবে কত ধারায়? 202 ধারায়। বুঝেছেন? জি। কিন্তু বাস্তবে যেটা দেখা যায় সেটা হলো যে 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে ওনার কাছে যদি মনে হয় যে ঘটনার সত্যতা আছে কি নাই, উনি সরাসরি অনুসন্ধান বা তদন্তে পাঠাই দিছে, যে ওসি তদন্ত দিছে যে আপনি তদন্ত প্রতিবেদন জমা দেন। বুঝতে পারছেন? যাই হোক, দেখেন তো যদি পরীক্ষায় আসে যে পোস্টপোনমেন্ট ফর ইস্যু অফ প্রসেস কত ধারায় আছে? অপরাধের নালিশ প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে হাজির হতে বাধ্য করার জন্য ইস্যু অফ প্রসেস, সমন বা ওয়ারেন্ট স্থগিত করতে পারে 202 এর কত ধারায়? 1 ধারায়। নালিশি দরখাস্ত প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে গ্রহণ না করে, আন্ডারলাইন করবেন, যে ব্যক্তির বিরুদ্ধে নালিশ করা হয়েছে তাকে হাজির হতে বাধ্য করার জন্য 202 এর 1 ধারায় সমন বা ওয়ারেন্ট জারি স্থগিত করতে পারে। দেখছেন, সমন বা ওয়ারেন্ট জারি কি করতে পারে? স্থগিত করতে পারে। এবং অভিযোগের সত্যতা নির্ধারণের জন্য তদন্ত বা অনুসন্ধানের নির্দেশ দিতে পারে। মানে ওই যে নালিশি দরখাস্ত পাওয়ার পরে ম্যাজিস্ট্রেট আমলে না নিয়ে যার বিরুদ্ধে নালিশ করা হয়েছে তাকে, তার বিরুদ্ধে ওই ঘটনার সত্যতা আছে কি নাই এই মর্মে তদন্ত বা অনুসন্ধান করবে কত ধারায়? 202 ধারায়। এছাড়াও আছে, একটু যদি দেখি, যে মামলায় অগ্রসর হওয়ার কারণ থাকলে অভিযুক্তকে হাজির হতে বাধ্য করতে ইস্যু অফ প্রসেস, ওয়ারেন্ট বা সমন 204 এর 1 ধারায় জারি করতে পারে। ফৌজদারি কার্যবিধি 202 ধারায় বিধান করা হয়েছে যে অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে সেই অপরাধের নালিশ প্রাপ্তির পর, বা এই যে বা দেখেন, বা দেখার পরের লাইনটা দেখেন, যে নালিশটি তার কাছে 192 ধারায় হস্তান্তর করা হয়েছে তা প্রাপ্তির পর যদি তিনি উপযুক্ত মনে করে লিখিত আকারে কারণ লিপিবদ্ধ করে যে ব্যক্তির বিরুদ্ধে নালিশ করা হয়েছে তাকে হাজির হতে বাধ্য করা ইস্যু অফ প্রসেস 202 এর 1 ধারায় স্থগিত করতে পারে
এবং নালিশের সত্যতা বা মিথ্যা নির্ধারণ করার উদ্দেশ্যে মামলাটি নিজে কি করতে পারে, অনুসন্ধান করতে পারে। যদি তিনি গোল দেন তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট না হন, তাহলে উনার অধীনস্থ যে কোনো ম্যাজিস্ট্রেটকে বা পুলিশকে বা অন্য কোনো ব্যক্তিকে যেমনটি তিনি উপযুক্ত মনে করেন মামলা অনুসন্ধান বা তদন্ত করার নির্দেশ দিতে পারে। তাহলে প্র্যাকটিক্যালি বিষয়টা বুঝাইতে পারলে ভালো হতো। ব্যাপারটা অনেকটা এরকম যে ধরেন এক মহিলা যৌতুকের মামলা করতে আসছে বিচারকের কাছে। 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে যৌতুক আদৌ চাইছে কিনা বিষয়টা তদন্ত করা দরকার, তাহলে ওসি সাহেবের তদন্ত দিবে কত ধারায়? 202 ধারায়। 202 ধারায়, এইটুক বুঝছেন? আবার যে ক্ষেত্রে মামলাটা সরাসরি করা হয়েছিল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে, তিনি আমলেও নিয়ে নিছে। আমলে নিয়ে নিছে মানে কি? সমন অথবা ওয়ারেন্ট। এবং উনি আমলে নেওয়ার পরই মামলাটা ট্রান্সফার করে দিছে অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে। যার কাছে পাঠাইলো তার যদি মনে হয় যে এই বিষয়ে আরো একটু অনুসন্ধান করা দরকার, তাহলে উনি ওই প্রসেস ইস্যুটা কি করবে? স্থগিত করে তিনি আরো তদন্ত অনুসন্ধান করতে পারে। সেটাও কত ধারায়? 202 ধারায়। ক্লিয়ার? জেনে রাখা ভালো। 202 ধারায় ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত তদন্তের আদেশ অনুসারে তদন্ত সম্পন্ন করে যখন পুলিশ ফাইনাল রিপোর্ট দাখিল করে, ম্যাজিস্ট্রেট গোল দিবেন 202(2) খ ধারায় এমন রিপোর্ট গ্রহণ করে অভিযুক্তকে অব্যাহতি দিতে পারে। এটা বিবিআই। পুলিশ যদি 202 ধারায় ফাইনাল রিপোর্ট দাখিল করে, তাহলে অভিযুক্তের অব্যাহতি দিবে কত ধারায়? 202(2) খ। একটা অব্যাহতি পেলাম, প্রথম অব্যাহতি। অব্যাহতির বলে ডিসচার্জ। পুলিশ ফাইনাল রিপোর্ট দিলে সেটার উপর ভিত্তি করে অব্যাহতি দেয় 202(2) খ। 202(2) খ। 202 ধারায় তদন্ত বা অনুসন্ধানের ফলাফল বিবেচনা করে যদি ম্যাজিস্ট্রেট মনে করে মামলায় অগ্রসর হওয়ার কোনো কারণ নেই, তাহলে 203 ধারায় অভিযোগ কি করতে পারে? খারিজ করতে পারে। এবং অগ্রসর হওয়ার কারণ থাকলে 204 ধারায় সমন অথবা ওয়ারেন্ট ইস্যু করতে পারে। একটু সেলফ প্র্যাকটিসে দেখেন, কখনোই প্রশ্ন আসে নাই। 2 নং প্রশ্নটা, অপরাধ আমলে গ্রহণ করার সময় যদি ম্যাজিস্ট্রেট দেখতে পান যে অপরাধটি আমলে নেওয়ার এখতিয়ার নেই, তাহলে তিনি কি করবে? উপযুক্ত আদালতে পেশের জন্য নালিশটা কি দিবে? ফেরত দিবে। এছাড়া অন্যান্য যা আছে পারবেন। ও আর একটা ভালো জিনিস যেটা স্কিপ করে গেছি, সেটা হলো ওই যে মনে রাখবেন যে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট অনুসন্ধানের নির্দেশ দিতে পারে না। অনুসন্ধানের নির্দেশ দেয় সব সময়, অনুসন্ধান ধরেন করতে বলে নিচের কাউরে, তাহলে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট অনুসন্ধানের নির্দেশ দিবে কারে? ওনার নিচে কোনো ম্যাজিস্ট্রেট আছে? নাই। উনি নিজে অনুসন্ধান করতে পারে, নিজে পারে, কিন্তু উনি কাউরে নির্দেশ দিতে পারে। বুঝতেন? তাহলে পরীক্ষায় যদি আসে যে কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট অনুসন্ধানের নির্দেশ দিতে পারে না, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, কিন্তু উনি নিজে অনুসন্ধান কিন্তু করতে পারে। বুঝেছেন? 6 নং প্রশ্নটা দেখেন, হোয়ার দ্য পুলিশ সাবমিটস দ্য ফাইনাল রিপোর্ট দ্য ম্যাজিস্ট্রেট শ্যাল বি কম্পিটেন্ট টু অ্যাকসেপ্ট সাচ রিপোর্ট এন্ড ড্যাশ ডিসচার্জ দ্য কি অ্যাকিউজড। মানে যদি পুলিশ ফাইনাল রিপোর্ট দেয় সেটার উপর ভিত্তি করে ম্যাজিস্ট্রেট কি করতে পারে? আসামিরে অব্যাহতি দিতে পারে। 202 কত ধারা? 202(2) খ। 202(2) খ। আচ্ছা, 203 ধারা পড়ার আগে আমি একটু অনলাইনের একটা প্রশ্নের উত্তর দিই। উনি অনেকক্ষণ ধরে একটা প্রশ্ন করছে। কানন সাহেব বোধহয় প্রশ্ন করেছিলেন যে জিআর মামলা কি শুধু পিপি পরিচালনা করবে না সংবাদদাতা উকিল নিয়োগ করতে পারবে না? আচ্ছা, এটা আমরা যখন ওই ম্যাজিস্ট্রেট বা দায়রা আদালতের বিচার পদ্ধতি পড়বো তখন ভালো জানতে পারবেন। তো এটা ছাড়াও আমরা জানা উচিত যে আপাতত এটা মনে রাখেন যে দায়রা আদালতে জিআর মামলা হোক সিআর মামলা হোক পরিচালনা করে কে? পিপি। আর যখন জিআর মামলা ম্যাজিস্ট্রেট আদালতে থাকে তখন ওই মামলা পরিচালনা করে কে? কোর্ট ইন্সপেক্টর। কোর্ট ইন্সপেক্টর। এটা
আর উকিল তো অবশ্যই নিয়োগ করতে পারে, উকিল নিয়োগ করলে সে পিপির আন্ডারে কাজ করবে। নেন নেন, বলেন। স্যার আমার প্রশ্ন হলো, এজাহারে স্বাক্ষর করে একজন, এফআইআর ফর্মে স্বাক্ষর মানে প্রাথমিক তথ্য বিবরণীতে স্বাক্ষর করে দুইজন। তখন যখন আমরা একটা সিআর মামলা দাখিল করি, তখন ওইটা যখন এফআইআর এর নির্দেশ দেয় 156(3)-এ, তখন তখন তো ওই যে থানায় যে চলে যায়, তখন ওই যে প্রাথমিক তথ্য বিবরণী যে তখন ওই জায়গায় দুইজন স্বাক্ষর পাবে কোথায়? থানার যে মামলাটা মানে কোর্টের যে মামলাটা, সেখানে নালিশকারী ছিল না? হ্যাঁ, নালিশকারী তো ছিল, কিন্তু ওই যে প্রাথমিক তথ্য বিবরণী যে ফর্ম, হ্যাঁ, ওই ফর্মে বাদী স্বাক্ষর নিবে কিভাবে? মানে যে মামলাটা দাখিল কেন মামলাটা রেকর্ড করার পর যে নালিশকারী ছিল তার স্বাক্ষর নিবে? জি, তার থানায় ডাকবে। জি, আচ্ছা, তিনি সংবাদদাতা, বুঝছেন? স্যার মামলা দাখিল করার পরে আর মানে বাদীরা এফআইআর তো হয়ে গেছে, এরপর আর ডাকে। আচ্ছা আচ্ছা, এখন দেখেন 203 ধারা নালিশ খারিজ, ডিসমিসাল অফ কমপ্লেইন্ট। যে ম্যাজিস্ট্রেট নালিশ খারিজ করতে পারে, 203 ধারায় একজন ম্যাজিস্ট্রেট নালিশ খারিজ করে দিতে পারে যে ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের করা হয়েছিল বা যার নিকট নালিশ বদলি করা হয়েছিল, শুধুমাত্র সেই ম্যাজিস্ট্রেট 203 ধারায় নালিশ খারিজ করতে পারে। আপনি একটা জিনিস মনে রাখবেন, 200 ধারায় জবানবন্দি নেওয়ার সাথে সাথেও খারিজ করতে পারে, অথবা তদন্ত অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতেও খারিজ করতে পারে, এবং যেভাবেই করুক না কেন খারিজটা কত ধারায়? 203 ধারায়। নালিশ খারিজ করতে ম্যাজিস্ট্রেট যে সকল বিষয় বিবেচনা করবে, দেখেন 200 ধারার অধীন নালিশকারীর শপথপূর্বক বক্তব্য যদি থাকে এবং 202 ধারার অধীন তদন্ত বা অনুসন্ধানের ফলাফল যদি থাকে বিবেচনা করে। নালিশকারীর শপথপূর্বক বক্তব্য যদি থাকে এবং 202 ধারার অধীন তদন্ত বা অনুসন্ধানের ফলাফল বিবেচনা করার পর যদি ম্যাজিস্ট্রেট মনে করে যে মামলা পরিচালনা বা অগ্রসর হওয়ার কোনো কারণ নেই, তাহলে ম্যাজিস্ট্রেট নালিশ কি করতে পারে? খারিজ করতে পারে। তাহলে জেনে রাখা ভালোতে দেখেন, 203 ধারায় নালিশ খারিজ বলতে অভিযুক্ত ব্যক্তির অব্যাহতি বা খালাস বোঝায় না। নালিশ খারিজ বলতে অব্যাহতিও বোঝাবে না, নালিশ খারিজ বলতে কি অভিযুক্ত ব্যক্তিকে খালাসও বোঝাবে না। এখন একটু বোঝাই, যদি এইভাবে বলি যে একজন মহিলা তিনি তার হাজবেন্ডের নামে যৌতুকের মামলা করতে আসছেন, এখন ম্যাজিস্ট্রেট তার 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে না এরকম কোন যৌতুকের ঘটনা ঘটে নাই, তাহলে উনি নালিশ খারিজ করবে কত ধারায়? 203 ধারায়। কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে এই বিষয়টা একটু তদন্ত হওয়া দরকার, উনি ধরেন সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যান সাহেবের তদন্তের নির্দেশ দিল, তদন্ত প্রতিবেদন ম্যাজিস্ট্রেট যখন দিল, তখন তদন্ত প্রতিবেদন পড়ে দেখলো যে এরকম কোনো ঘটনা আদৌ ঘটে নাই, তখনও নালিশ খারিজ করবে কত ধারায়? 203 ধারায়। অর্থাৎ সরাসরি 203 ধারায় নালিশ খারিজ করতে পারে, অথবা কি তদন্ত বা অনুসন্ধান প্রতিবেদনের উপর ভিত্তি করেও নালিশ খারিজ করতে পারে। বুঝছেন? এখন প্রতিকারে দেখেন, ওই মহিলাটা তো আসলেই অসহায় হতে পারে যে তার মামলা নালিশ খারিজ করে দিছে, বাট তার তো কি প্রতিকার আছে? দেখেন 203 ধারায় ম্যাজিস্ট্রেট নালিশ খারিজের আদেশ দিলে তার বিরুদ্ধে আন্ডারলাইন করেন রিভিশন করা যায়। কি করা যায়? রিভিশন। 203 ধারায় ম্যাজিস্ট্রেট অভিযোগ খারিজ করে সেই ক্ষেত্রে দায়রা জজ বা হাইকোর্ট বিভাগে, অ্যাকচুয়ালি হাইকোর্ট হবে না, শুধু দায়রা জজ, দায়রা জজের কাছে 439 ক ধারায় রিভিশন করা যায়। এই ভাষাটা ঠিক নাই, এখানে বলছে যে দায়রা জজ বিভাগ 436 এবং 439 ধারায় অধিকতর অনুসন্ধানের নির্দেশ দিতে পারে। আপনি জাস্ট মনে রাখবেন যে নালিশ খারিজ করলে দায়রা জজের কাছে রিভিশন হবে 439 কতে। কততে? 439 ক। তো এখানে ওই 439 এর জায়গা ক লিখে দেন আর হাইকোর্টটা কেটে দেন। জি, নালিশ খারিজের ক্ষেত্রে রিভিশন সর্বদাই হয় আপনার দায়রা জজের কাছে। তাহলে যদি কারো নালিশ খারিজ হয় তার প্রতিকার কি? রিভিশন করা। কার কাছে? দায়রা জজের কাছে। কত ধারায়? 439 ক ধারায়। 36 পরে ব্যাখ্যা দিবানি,
36 হলো যে যখন 439 ক ধারায় দায়রা জজের কাছে রিভিশন করে তখন দায়রা জজ 436 ধারায় অধিকতর অনুসন্ধানের নির্দেশ দিতে পারে 436-এ, বাট অ্যাকচুয়ালি দরখাস্তটা 436-এ না, রিভিশন করতে হবে 439 কতে, আর রিভিশন আদালত অধিকতর অনুসন্ধানের নির্দেশ দিবে 400 কত ধারায়, 36 ধারায়। বুঝেছেন? তো 203 বা 204 ধারায় ম্যাজিস্ট্রেট নালিশ খারিজ করলেও একই বিষয়ে নতুন অভিযোগ দায়ের করা যাবে, অর্থাৎ আপনি রিভিশন করতে পারেন অথবা একই বিষয় নিয়ে নতুন মামলাও করতে পারেন। 17 বিএলসি এডি 2012-44 এই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 403 ধারায় দোবারা সাজার নীতি প্রযোজ্য হবে না। মানে এটা বলা হবে না যে আপনি তো একবার মামলা করছেন আবার কেন করছেন, এটা বলা যাবে না। নালিশ খারিজ হইলে একই বিষয় না আবার মামলা করা যায়। হ্যাঁ আসমা খানম বলেন। 204 আসতেছি, পরে ব্যাখ্যা আসতেছি, না পড়াই যাবো না, নেই এই যে একটু পরেই আসতেছি, ধৈর্য ধারণ করে। তাহলে 203-এর খারিজ আমরা বুঝছি নাকি? আচ্ছা, বিগত বছরের প্রশ্ন দেখেন। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898-এর 203 ধারা মতে নালিশ খারিজ হলে এর বিরুদ্ধে চলবে কি? রিভিশন অথবা আরেকটা প্রতিকার আছে কি? নতুন মামলা করা। রিভিশন অথবা নতুন মামলা করা। আচ্ছা, এখন দেখেন 204 ধারা প্রসেস ইস্যু করা, ইস্যু অফ প্রসেস। আপনি একটা জিনিস মনে রাখবেন যে 204-এর সাথে একটা অন্তরঙ্গ সম্পর্ক আছে কোন ধারা জানেন? 190 ধারা। 204 কখনো একা একা হয় না, 190-তে আমলে নেওয়া মানেই 204 ধারায় সমন অথবা ওয়ারেন্ট দেওয়া। তো অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেটের মতে মামলায় অগ্রসর হওয়ার যথেষ্ট কারণ আছে এবং এমন একটি মামলা বলে মনে হয় যে ক্ষেত্রে দ্বিতীয় তফসিলের 4র্থ কলাম অনুসারে প্রথমে সমন ইস্যু করতে হবে, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তিকে হাজিরার জন্য কি সমন ইস্যু করবে। কিন্তু যদি এমন একটি মামলা বলে মনে হয় যে ক্ষেত্রে 4র্থ কলাম অনুসারে প্রথমে ওয়ারেন্ট ইস্যু করতে হয়, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ওয়ারেন্ট ইস্যু করবে, বা যদি তিনি উপযুক্ত মনে করে হাজির হওয়ার জন্য সমন ইস্যু করতে পারে। অর্থাৎ লাস্টের লাইন দুটা গুরুত্বপূর্ণ। সমন কেস হলে প্রথমে সমন দিবে, কিন্তু ওয়ারেন্ট কেস হলে ওয়ারেন্ট দিবে, কিন্তু ওয়ারেন্ট কেসে প্রয়োজন মনে করলে সমনও দিতে পারে। যদি দ্বিতীয় তফসিলের 4র্থ কলামে থাকে সমন দিবে, তাহলে সমনই দিবে, ওয়ারেন্ট দিবে না। বুঝছেন? যদি বলা থাকে ওয়ারেন্ট দিতে পারে, তাহলে ওয়ারেন্টও দিতে পারে, বা ওয়ারেন্ট না দিয়ে ইচ্ছা করলে কি সমনও দিতে পারে। বড়টা দেওয়ার কথা থাকলে বড়টা না দিয়ে ছোটটা দিতে পারে, কিন্তু ছোটটা দেওয়ার কথা থাকলে ছোটটাই দিতে হবে, বড়টা দিতে পারবে না। জি, তো নামাজের বিরতি, আমরা নামাজ শেষে আবার শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা শুনেন, আমি একটু আরেকবার বলি কারণ ওই অংশটুকু রেকর্ড হয় নাই। এটা হলো যে 204-এর 3-এ বলছে নালিশ খারিজ। একটু আগে আমরা 203-এর যে খারিজটা সেটাও পড়ে আসলাম। 203-এর যে খারিজ, ওই মামলাটা খারিজ হয় হচ্ছে যে 200 ধারায় জবানবন্দি নেওয়ার পর ম্যাজিস্ট্রেটের কাছে মনে হয়েছে এরকম কোনো ঘটনার সত্যতা নাই, সেই খারিজটা হচ্ছে কত? 203-এ। আর 204-এর 3 হলো যে ম্যাজিস্ট্রেট সমন বা পরোয়ানা এসব নির্দেশ দিল, কিন্তু সমন বা পরোয়ানার জন্য যে প্রসেস ফি দিতে হয় সেটা দেওয়া হয়নি, তাহলে সেই ক্ষেত্রে খারিজ করবে কততে? 204-এর 3। তো খারিজ 203-এ করুক আর 204-এর 3-এ করুক, প্রতিকার কিন্তু একই। উচ্চ আদালত, তার মানে দায়রা জজের কাছে 439 ক ধারায় রিভিশন অথবা নতুন মামলা দায়ের করা। তো দেখেন 204-এর 3 ধারায় বলা হয়েছে প্রসেস ফি, অর্থাৎ সমন বা পরোয়ানার জন্য কোনো ফি পরিশোধ না হওয়া পর্যন্ত ম্যাজিস্ট্রেট সমন বা পরোয়ানা প্রদান করবে না, এবং যদি এইরূপ ফি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে পরিশোধ না করা হয় তাহলে ম্যাজিস্ট্রেট অভিযোগটি খারিজ করে দিতে পারে। খারিজ করে দিতে পারে তার মানে এই না যে খারিজ করতে বাধ্য, মানে ইচ্ছা করলে কি খারিজ করে দিতে পারে। জেনে রাখা ভালো। দেখেন যে লিখিত নালিশি দরখাস্তের ভিত্তিতে দায়েরকৃত মামলায় প্রত্যেক সমন বা পরোয়ানার সাথে নালিশের গোল দিবেন একটি কপি প্রেরণ করতে হবে। মানে যখন
কোনো সমন বা পরোয়ানা দেওয়া হয় তখন নালিশের কয়টা কপি দিতে হবে? একটা। প্রসিকিউশন পক্ষের সাক্ষীর তালিকা জমা না দেওয়া পর্যন্ত কোনো সমন বা ওয়ারেন্ট ইস্যু করবে না। ব্র্যাকেটে লেখেন মৌখিক নালিশ। প্রসিকিউশন পক্ষের সাক্ষীর তালিকা জমা না দেওয়া পর্যন্ত কোনো সমন বা ওয়ারেন্ট ইস্যু করবে না, মানে যতক্ষণ পর্যন্ত আপনি সাক্ষীর তালিকা না দিবেন ততক্ষণ পর্যন্ত কোনো সমন বা ওয়ারেন্ট ইস্যু করবে না। তো সাক্ষীর তালিকা দেয় না কখন? মৌখিক নালিশ। ব্র্যাকেটে লেখেন মৌখিক নালিশের ক্ষেত্রে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে কোন ধরনের নালিশের ক্ষেত্রে সাক্ষীর তালিকা না দিয়া পর্যন্ত সমন বা ওয়ারেন্ট ইস্যু করবে না? লিখিত নালিশ নাকি মৌখিক নালিশ? লিখিত নালিশে তো একবারেই দিয়ে দেয়। ঠিক আছে। ফৌজদারি কার্যবিধি 204-3 ধারায় নালিশ খারিজ অভিযুক্ত ব্যক্তির অব্যাহতি বা খালাস বলে গণ্য হয় না। প্রতিকার একই, প্রতিকার আমি পড়লাম না। প্রতিকারের আগের মতোই কি করা যায়? রিভিশন করা যায় দায়রা জজের কাছে, অথবা একই বিষয়ে নতুন মামলা দায়ের করা যায়। তো এখন আমরা যদি 203-এর যে খারিজ আর 204-3-এর যে খারিজ, এই দুই খারিজের মধ্যে তুলনা করি, অলরেডি আমরা জানি ওই এই জায়গায় মিলই বেশি, পার্থক্য তেমন বেশি নাই। ঠিক আছে, শুধুমাত্র জবানবন্দি নেওয়ার পরে খারিজ করে 203-এ, আর যখন কোনো মামলায় প্রসেস বা সমন ইস্যু করার সমন বা ওয়ারেন্ট ইস্যু করার নির্দেশ দেওয়া হয় কিন্তু প্রসেস ফি দেয় নাই, তখন খারিজ করে হলো 204-3-এ। এছাড়া আর বাকি সব নিয়ম কানুন একই। সেলফ প্র্যাকটিসটা দেখেন। ম্যাজিস্ট্রেট নালিশ খারিজের আদেশ দিতে পারে কত ধারায়? ফৌজদারি কার্যবিধির 203 আর 204-3 ধারায়। 2 নং প্রশ্নটা দেখেন। ফৌজদারি কার্যবিধির 203 ধারায় নালিশ খারিজ করার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট নিম্নের কোন বিষয়গুলো বিবেচনায় নেবেন? ফরিয়াদির কর্তৃক, মানে 203-এ তো যে জবানবন্দি নিবে, 202 ধারা তদন্ত রিপোর্ট নিতে পারে, অনুসন্ধান রিপোর্ট নিতে পারে, উপরের কি সবগুলাই। তো এছাড়া 8 নং প্রশ্নটা দেখেন যে 203 ধারায় ম্যাজিস্ট্রেট নালিশ খারিজের আদেশ দিলে তার বিরুদ্ধে প্রতিকার কি? ধরেন এক অপশনে আছে দায়রা আদালতের রিভিশন, আর এক অপশনে আছে দায়রা জজের কাছে রিভিশন, দায়রা জজ আদালতের রিভিশন। দায়রা জজ আদালতের রিভিশন হবে। দায়রা জজ রিভিশনাল পাওয়ার আছে শুধু দায়রা জজ আদালতের। কার? দায়রা জজ আদালত। দায়রা আদালত বলতে দায়রা জজ আদালত বোঝায়, অতিরিক্ত দায়রা জজ আদালত বোঝায়, যুগ্ম দায়রা জজ আদালতও বোঝায়। বুঝতে পারছেন? 13 নং প্রশ্নটা দেখেন। কোন ধরনের মামলায় আদালত প্রথমে ওয়ারেন্ট বা উপযুক্ত মনে করলে সমন করতে পারে? ওয়ারেন্ট মামলায়। ওয়ারেন্ট মামলায় ইচ্ছা করলে ওয়ারেন্ট দিবে, আর ওয়ারেন্ট না দিয়ে কি দিতে পারে? সমন দিতে পারে। আমরা চলে এসে 205 ধারা। অভিযুক্ত ব্যক্তির ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি 205 ধারা। গত দিনের পরীক্ষায় ক্লাস টেস্টে আপনাদের একটা প্রশ্ন এসেছিল যে সমনের বিকল্প হিসেবে বা সমনের অতিরিক্ত হিসেবে ওয়ারেন্ট ইস্যু করা হয় কত ধারায়? 90 ধারায়। বিষয়টা একটু ব্যাখ্যা দেওয়া দরকার। ধরেন একটা মামলায় আদালত প্রথমে সমন দিছে, সমন দেওয়ার পরে যার বিরুদ্ধে সমন দিছে, সমন মানে হলো যার বরাবর যে সমনের কপি পাবে সে নিজের ইচ্ছায় আদালতে এসে কি হাজিরা দিবে। এটাই তো নিয়ম, তারে তো ধরে আনবে না, সে তো নিজের ইচ্ছায় হাজিরা দিবে। এখন বাদী আশঙ্কা করতেছে যে ইওর অনার সমন তো দিছেন কিন্তু তার তো পাসপোর্ট ভিসা সব হয়ে গেছে, যে কোনো সময় তো চলে যাবে। তাহলে সেক্ষেত্রে বাদীকে দরখাস্ত দিতে হবে ফৌজদারি কার্যবিধির 90 ধারায় যে আপনি সমনের সাথে সাথে একটা ওয়ারেন্ট দেন, অথবা সমন বাদ দিয়ে কি দেন? ওয়ারেন্ট দেন। এটারে বলে যে সমনের অতিরিক্ত হিসেবে ওয়ারেন্ট বা সমনের বিকল্প হিসেবে ওয়ারেন্ট। কত ধারায়? 90 ধারায়। আপনি এরকম দরখাস্তও করতে পারেন যদি যার বিরুদ্ধে মামলাটা করেছেন তার যদি পলায়নের কি থাকে, আশঙ্কা থাকে। জি, দরখাস্ত দিবেন।
এই আপনারা কেউ কথা শুনেন না? শুনতে পাচ্ছি স্যার এখন। ক্লিয়ার জি স্যার স্যার। শুনতে পাচ্ছি। মাইনুদ্দিন সাহেব জি কারণ শোনা কি? ওনার মনে হয় নেটে প্রবলেম স্যার, মনিউদ্দিন ভাইয়ের। দেখেন, আচ্ছা 205 ধারাটা দেখেন। অভিযুক্ত ব্যক্তির ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি 205। ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তিকে হাজিরা হতে অব্যাহতি দিতে পারে ফৌজদারি কার্যবিধি 205 ধারায়। 205 ধারায় বিধান করা হয়েছে যখন একজন ম্যাজিস্ট্রেট বলতেন সমন ইস্যু করে। যদি কোনো মামলায় ম্যাজিস্ট্রেট প্রথমে কি ইস্যু করছে? সমন ইস্যু করছে। তিনি মনে করলে অভিযুক্তকে ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি দিতে পারে এবং তার উকিলের মাধ্যমে হাজির হতে অনুমতি দিতে পারে। ধরেন একটা মামলায় সমন দিছে, এখন যিনি আসামি তিনি হলেন বৃদ্ধ একজন ব্যক্তি, বা তিনি গোপালগঞ্জের মামলা আসামি পাশ করে কক্সবাজার। তো তখন উকিল সাহেবরা 205-এর দরখাস্ত করে যে ওনার আসামির ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে তারা আইনজীবীর মাধ্যমে হাজিরার নির্দেশ দেওয়া হোক, ভবিষ্যতে যখন তারে লাগবে তখন আবার তারে কি আমি হাজির করব। তো এটারাই বলে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি। কত ধারায়? 205 ধারায়। এখন ফৌজদারি কার্যবিধিতে 205 ধারায় বলছে যে সমন মামলায় 205 ধারা অ্যাপ্লিকেবল, প্রযোজ্য। কিন্তু বাস্তবে সমন মামলা হোক, ওয়ারেন্ট মামলা হোক, জিআর মামলা হোক, সকল মামলাই 205 ধারা কি প্রযোজ্য প্র্যাকটিসে, কিন্তু বা উচ্চ আদালতের নজিরে এসেছে। কিন্তু পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে 205-এ ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া যায় কোন ধরনের মামলার ক্ষেত্রে? সমন মামলা। সমন মামলা যারা চিনেন বুঝেন না, যে মামলায় প্রথমে সমন দেওয়া হয় সেটারে কি বলে? সমন মামলা। বুঝতে পারছেন? আচ্ছা, এরকম একটা বিধান আমরা এর আগে পড়ছি। আরিফ সাহেব একটু বলেন কত ধারায়? নেন মাইক্রোফোন নেন। এই 205 ধারার মতো একটা বিধান এর আগে আমরা বিস্তারিত পড়ছি, তখন আমি বিস্তারিত আলোচনা করছিলাম। স্যার ওটা তো সেই 116-র কথা বলছেন স্যার। 116-তে কি আছে বলেন? কি আছে? 116 বলতেছেন কি যে আমরা যে নালিশি মামলা যে জুডিশিয়াল কোর্টে করি, জুডিশিয়াল কোর্টে মানে ওই যে স্যার যে ম্যাজিস্ট্রেট কোর্টে যে সদাচরণের মুসলেকার মামলা, কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট করি সেই শান্তি রক্ষার মুসলেকার ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিরে হাজিরা হতে অব্যাহতি দিতে চায় কত ধারায়? দিতে পারে কত ধারায়? 116 ধারায়। আর আর বিচারিক ম্যাজিস্ট্রেট স্যার বিচারগুলো পারে হলো কত ধারায়? 205 ধারায়। জি। তো এছাড়া একটু মনে রাখবেন যে গত লেকচারে আমি মানে ওই সময় বলছিলাম যে নালিশকারী যিনি মামলা করছেন তিনি সরকারি কর্মকর্তা হলে তারে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয় 247 ধারায়, সামনে পড়বো বিস্তারিত। সাক্ষীরে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয় 503 ধারায়, সামনে পড়বো, সমস্যা নাই। তো এখন দেখেন, জেনে রাখা ভালো, শুধুমাত্র সমন মামলায় তথা যে মামলায় সমন ইস্যু করা হয়েছে সেই মামলায় অভিযুক্ত ব্যক্তির ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি দেওয়া যেতে পারে। যে মামলায় প্রথমে ওয়ারেন্ট দেওয়া হয় উক্ত মামলায় অভিযুক্তকে ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি দেওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। এখানে একটি স্টার দিয়ে লেখেন যে বিচারিক নজির অনুসারে, বিচারিক নজির অনুসারে, বিচারিক নজির অনুসারে ওয়ারেন্ট বা জিআর মামলার ক্ষেত্রেও, ওয়ারেন্ট বা জিআর মামলার ক্ষেত্রেও 205 ধারার বিধান প্রযোজ্য হবে। বিচারিক নজির অনুসারে ওয়ারেন্ট বা জিআর মামলার ক্ষেত্রেও 205 ধারার বিধান প্রযোজ্য হবে। আচ্ছা ধন্যবাদ। এই যে রেফারেন্সটা লেখাইলাম, পরীক্ষায় এমসিকিউ পরীক্ষা যদি প্রশ্ন আসে যে 205 ধারা প্রযোজ্য কোন ধরনের মামলার ক্ষেত্রে, শুধু সমন মামলায়। কিন্তু তাহলে এই কথাটা লিখাইলাম কেন, এটা আপনার জানা দরকার। যখন লিখিত পরীক্ষায় 205 ধারা লিখবেন
তখন বলে দিবেন যে বিচারিক নজির অনুসারে অমুক অমুক মামলার ক্ষেত্রেও 205 ধারার বিধান কি প্রযোজ্য। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ধারায় পড়ব এখন। দেখেন, একই অপরাধ সম্পর্কে নালিশি মামলা ও পুলিশ কর্তৃক তদন্ত চলমান থাকলে তখনকার পদ্ধতি ধারা 205 ঘ, বা যদি ইংরেজিতে বলি তাহলে 205 ডি, ক্যাপিটাল লেটারে ডি, কোনো ব্র্যাকেট থাকবে না। 205 ডিটা আমি একটু আগে আপনাদের সাথে ব্যাখ্যা করি, তারপরে আমরা বইয়ে পড়বো, সমস্যা নাই। 205 ডি এর মূল কথা হলো যে ঘটনা একটা কিন্তু মামলা হয়েছে দুইটা। ধরেন একটা দুই পক্ষের মধ্যে মারামারি সংঘটিত হয়েছে, তো ওই যে পক্ষ কোর্টে মামলা করছে সে পক্ষই কয়দিন পরে মামলা করছে থানায়, বা আগে করছে থানায় পরে করছে কোর্টে, আগে পরে যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। কিন্তু এখানে শেয়ার মামলাটা, মানে যে মামলাটা নালিশি মামলাটা যে কোনো স্টেজে থাকতে পারে, মানে এটা তদন্ত পর্যায়ে থাকতে পারে, অনুসন্ধান পর্যায়ে থাকতে পারে, বা বিচারিক পর্যায়েও থাকতে পারে। কিন্তু যেটা থানায় আছে, থানার মামলাটা থাকবে তদন্ত পর্যায়ে, ইনভেস্টিগেশন স্টেজে, ঠিক আছে। তাহলে নালিশি মামলা, একই বিষয় নিয়ে যদি দুইটা মামলা হয়, আমি যদি 205 ডি ধারা প্রযোজ্য করতে চাই, তাহলে নালিশি মামলাটা কোন পর্যায়ে থাকবে? যে কোনো পর্যায়ে, এটা বিচারিক পর্যায়ে হোক, অনুসন্ধান পর্যায়ে হোক, যে কোনো পর্যায়ে থাকতে পারে। কিন্তু যেটা থানার মামলা, ওটা থাকতে হবে কোন পর্যায়ে? তদন্ত পর্যায়ে। কি পর্যায়ে? তদন্ত পর্যায়ে। এখন ধরেন বিথিকা বিশ্বাস একই বিষয় নিয়ে একটা মামলা করছে কোর্টে, আর একটা মামলা করছে থানায়। এখন কোর্টের মামলাটা ধরেন অনুসন্ধান পর্যায়েও থাকতে পারে, বিচারিক পর্যায়েও থাকতে পারে। এখন যখন ম্যাজিস্ট্রেট জানতে পারলেন যে সেম সাবজেক্ট ম্যাটার নিয়ে, সেম বিষয় নিয়ে, মানে একই অপরাধ নিয়ে থানায় একটা মামলার তদন্ত চলমান আছে, যে বিষয়টা উনি ওনার ম্যাজিস্ট্রেট কোর্টে সিআর মামলা হিসেবে চলমান আছে, সেম একই বিষয় নিয়ে একটা জিআর মামলার তদন্ত চলমান আছে কোথায়? থানায়। মানে এখনো সেই মামলাটায় তদন্ত চলমান আছে। এটা জানার সাথে সাথে ম্যাজিস্ট্রেট ওনার সিআর মামলার যাবতীয় কার্যক্রম পোস্টপোন করবেন, স্থগিত করবে। বুঝতে পারছেন? তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে 205 ডিতে কয়টা মামলা চলমান থাকবে? দুইটা। সিআর মামলাটা কোন পর্যায়ে থাকবে? যে কোনো পর্যায়ে। জিআর মামলাটা কোন পর্যায়ে থাকবে? তদন্ত পর্যায়ে, ঠিক আছে। আর ম্যাজিস্ট্রেট যখন জানতে পারবে যে একই বিষয় নিয়ে জিআর মামলা চলমান আছে বা পুলিশি তদন্ত চলমান আছে, তখন ম্যাজিস্ট্রেট কোন মামলার কার্যক্রম স্থগিত করবে? সিআর মামলা। স্থগিত করার সাথে সাথে উনি ওই পুলিশকে বলবে যে আপনি যত দ্রুত পারেন তদন্ত প্রতিবেদন জমা দেন, যত দ্রুত পারেন জিআর মামলার কি তদন্ত প্রতিবেদন জমা দেন। আচ্ছা, আগে শেষ করি, আগে আমি যেখানে আছি এখানে থাকেন। তাহলে মনে রাখবেন, আগে আমি যেটা বলি এটা আগে ভাবেন, ভালোভাবে মাথায় গাঁথেন, তারপরে প্রশ্ন নেওয়ানি। তাহলে ম্যাজিস্ট্রেট উনি উনার সিআর মামলাটা স্থগিত করার সাথে সাথে ওই পুলিশি তদন্ত যে চলমান যে মামলাটার তদন্ত প্রতিবেদন কি করবেন? তলব করবেন যে আপনি দ্রুত তদন্ত প্রতিবেদন দেন। আচ্ছা, তদন্ত প্রতিবেদন আসার পরে উনি দেখলেন, আমরা তো জানি শেয়ার মামলার আসামি নির্দিষ্ট থাকে না, যে ধরেন ক খ গ ঘ ঙ, এই 5 জন হলো শেয়ার মামলার আসামি। আর তদন্ত প্রতিবেদনে চার্জশিটে নাম আসছে ধরেন খ গ ঘ ঙ, সাথে আরো কয়েকজনের নামও আসছে। তার মানে তদন্ত প্রতিবেদনে যে আসামির নাম আসছে সেই আসামির সাথে শেয়ার মামলার আসামির যদি মিল থাকে, মানে উভয় মামলার আসামির কি আছে? মিল আছে, তাহলে সেই ক্ষেত্রে ওই ম্যাজিস্ট্রেট এই দুইটা মামলার বিচার একসাথে করবে এবং ধরে নেওয়া হবে উভয় মামলা দায়ের হয়েছে কিসের মাধ্যমে? পুলিশ রিপোর্টের মাধ্যমে। বুঝতে পারছেন? আর যদি আসামির মিল না থাকে, দেখা গেল ওই মামলার তদন্ত প্রতিবেদনে আলাদা আসামির নাম আসছে আর সিয়ার মামলার আসামিরা হচ্ছে আলাদা,
তাহলে ওই মামলা ওই মামলার গতিতে চলবে, এই মামলা এই মামলার গতিতে চলবে। একটু বুঝেন। এখন আপনাদের আবার অনেকজনের প্রশ্ন থাকে যে স্যার, আসামি 2 জনের মিল আছে আর বাকি 3 জনের নাই, বা 5 জনের শেয়ার মামলায় 5 জন আসামি, জিআর মামলার তদন্ত প্রতিবেদনে 2 জনের মিল আছে 3 জনের মিল নাই, বা 3 জনের মিল আছে 2 জনের মিল নাই, তাহলে কি হবে? এটা হচ্ছে আদালতের ডিসক্রিশনারি পাওয়ার। আদালত ইচ্ছা করলে দুইটা একসাথে 205-এর ডিতে বিচার করতেও পারে, অথবা কি নাও করতে পারে। তাহলে আমার এখানে যে জিনিসটা আপনার মনে রাখতে হবে, যেখান থেকে কি প্রশ্ন আসতে পারে, এখান থেকে লিখিত পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, আর প্রিলিতে কি কি প্রশ্ন আসতে পারে, যে একই বিষয় নিয়ে যদি 2টা মামলা চলমান থাকে তাহলে ফৌজদারি কার্যবিধির কত ধারা অনুসরণ করবে? 205 D। আচ্ছা, নালিশি মামলাটা কোন পর্যায়ে থাকবে? যে কোনো পর্যায়ে। এটা তদন্ত, অনুসন্ধান বা বিচারিক যে কোনো পর্যায়ে থাকতে পারে। আর ম্যাজিস্ট্রেট যখন জানবেন একই বিষয় নিয়ে পুলিশি তদন্ত চলমান আছে, মানে জিআর মামলাটা কি চলমান আছে? তদন্ত। তাহলে ম্যাজিস্ট্রেট কোন মামলার কার্যক্রম স্থগিত করবেন? জিআর মামলার। এবং সাথে সাথে কি করবেন? পুলিশ রিপোর্ট তলব করবেন। পুলিশ রিপোর্ট আসার পরে যদি পুলিশ রিপোর্টের আসামির সাথে শেয়ার মামলার আসামির যদি সামঞ্জস্য থাকে, মিল থাকে, তাহলে এই শেয়ার মামলা জিআর মামলা একত্রে বিচার করবেন। ধরে নেওয়া হবে উভয় মামলা দায়ের হয়েছে পুলিশ রিপোর্টের ভিত্তিতে। আর যদি মিল না থাকে তাহলে তো ওই মামলা ওই মামলার মতো, এই মামলা এই মামলার মতো। আচ্ছা, আমি আপনাদের খুব বেসিক একটা জিনিস বুঝাইলাম, এখন এই ধারাগুলো পড়ি, তারপরে আপনাদের প্রশ্ন নেই। দেখেন, একই অপরাধ সম্পর্কে নালিশি মামলা ও পুলিশ কর্তৃক তদন্ত চলমান থাকলে তখনকার পদ্ধতি 205-এর কত ডি বা ঘ, এখানে এই ঘতে কোনো ব্রাকেট হবে না। একই অপরাধ সম্পর্কে নালিশি মামলা ও পুলিশ কর্তৃক তদন্ত চলমান থাকলে ফৌজদারি কার্যবিধির 205 ঘ ধারায় উল্লেখিত পদ্ধতি অনুসরণ করতে হবে। কি কি দেখেন? অনুসন্ধান বা বিচার স্থগিত 205-এর ঘ-1। পুরাতন বইতে বিস্তারিত বলা নাই, না থাকলে সমস্যা নাই, যতটুকু আছে অতটুকু থাকলেই যথেষ্ট ইনশাল্লাহ। একই অপরাধ সম্পর্কে নালিশি মোকদ্দমা ও পুলিশি তদন্ত চলতে থাকলে ম্যাজিস্ট্রেট তার অনুসন্ধান বা বিচার স্থগিত করবে। তার অনুসন্ধান বা বিচার স্থগিত করবে মানে কোন মামলার? শেয়ার মামলার বিচার অনুসন্ধান বা বিচার কি করবে? স্থগিত করবে। ধারা 205 ঘ-1 ধারায় বলা হয়েছে, যখন পুলিশ রিপোর্ট ব্যতীত অন্য কোনো ভাবে মামলা দায়ের করা হয়, অর্থাৎ নালিশি মামলায় বিচার বা অনুসন্ধান পর্যায়ে যদি ম্যাজিস্ট্রেটের নিকট প্রতীয়মান হয় যে উক্ত অপরাধ সম্পর্কে পুলিশ কর্তৃক তদন্ত চলমান আছে, উক্ত ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তার নিকট অপরাধটির অনুসন্ধান বা বিচার স্থগিত করবে। মানে তার শেয়ার মামলার তদন্ত বা অনুসন্ধান বা বিচার কি করবে? স্থগিত করবে। আর তদন্তকারী পুলিশ কর্মকর্তার নিকট হতে উক্ত বিষয়ে প্রতিবেদন তলব করবে। আর জিআর মামলাটার যে পুলিশ রিপোর্ট, এটা কি করবে? তলব করবে। যে আপনি ইনভেস্টিগেটিং অফিসারকে নির্দেশ দিবে যে দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেন। এখন দেখেন, একত্রে বিচার 205 ঘ-2, ম্যাজিস্ট্রেটের নিকট বিচারাধীন নালিশি মামলা এবং পুলিশের নিকট তদন্তাধীন একত্রে বিচার করতে পারবে যদি 173 ধারার অধীন তদন্তকারী পুলিশ কর্মকর্তা রিপোর্ট দাখিল করে, মানে ওই যে জিআর মামলার পুলিশ রিপোর্ট দিল, এবং এমন প্রতিবেদনের ভিত্তিতে ম্যাজিস্ট্রেটের এমন কোন ব্যক্তির বিরুদ্ধে অপরাধ আমলে নিল যে ম্যাজিস্ট্রেটের নিকট বিচারাধীন নালিশি মামলারও আসামি। মানে পুলিশি রিপোর্টে যাদের নাম আসছে তারা আবার নালিশি মামলারও কি আসামি। উক্ত ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট নালিশি মামলা এবং পুলিশ প্রতিবেদনের উপর ভিত্তি করে উদ্ভূত মামলার অনুসন্ধান এবং বিচার একত্রে করবে। আন্ডারলাইন করবেন, যেন উভয় মকদ্দমা পুলিশ রিপোর্টের উপর ভিত্তিতে দায়ের করা হয়েছে বলে গণ্য হয়। ধরে নেওয়া হবে যে শেয়ার মামলা জিআর মামলা উভয় দায়ের করা হয়েছে কিসের ভিত্তিতে? পুলিশ রিপোর্টের ভিত্তিতে, যদি দুই মামলার আসামির কি থাকে? মিল থাকে। তারপরে দেখেন, ম্যাজিস্ট্রেট স্থগিত নালিশি মামলাটি অনুসন্ধান বা বিচারে অগ্রসর হবে 205 ঘ-3। তদন্তকারী কর্মকর্তা কর্তৃক দাখিলকৃত পুলিশ রিপোর্ট ম্যাজিস্ট্রেটের নিকট বিচারাধীন নালিশি মামলার অভিযুক্ত ব্যক্তির সাথে সম্পর্কিত না,
মানে তদন্ত প্রতিবেদনে যে যাদের নাম আসছে তাদের সাথে সিআর মামলার আসামিদের কি নাই, মিল নাই বা সামঞ্জস্য নাই, বা পুলিশ রিপোর্টের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট কোনো অপরাধ আমলে না নিলে ম্যাজিস্ট্রেট যে নালিশি মামলাটি কার্যক্রম স্থগিত করেছিল উক্ত মামলার অনুসন্ধান বা বিচারে কি হবে, অগ্রসর হবে। এখন আপনি একটা জিনিস মনে রাখবেন, এই 205-এর ঘ টোটালি কিন্তু বিবেচনামূলক, মানে উনি করতেও পারে নাও পারে। এখন বলেন আব্দুল্লাহ সাহেব, ওনারা একটুই দেন, ওই মাইক্রোফোনটা দেন। স্যার আমার প্রশ্ন হচ্ছে যে আপনার কোর্টে মামলা দায়েরের পরে ম্যাজিস্ট্রেট মামলাটা যদি এফআইআর এর অর্ডার করে, কিন্তু একই ঘটনায় আমি ইতিপূর্বে থানায় একটা অভিযোগ করেছি, সেটা এফআইআর হিসেবে গণ্য আছে, যেটা জিআর মামলা হিসেবে চলমান আছে। কিন্তু কোর্টে সিআর মামলা দাখিলের পরে যখন এফআইআর এর অর্ডার হয়েছে, তখন তো ওইটা আবার জিআর মামলা হিসেবে চলমান হবে। এখন তখন ওই না, ক্ষেত্রে কি এখন আমি আপনি যে প্রশ্নটা করছেন, বললাম যে একই ঘটনা, ধরেন একটা হত্যাকাণ্ড হয়েছে, হত্যাকাণ্ডটার উপরে অলরেডি একটা কি জিআর মামলা আছে আছে আছে, তারপরে আবার কোর্টে এসে আবার কি কোর্টে করছে, আর একটা সিআর মামলা দাখিল আর করছে, একটা সিআর মামলা করছে, এখন তারপরে কি হয়েছে? সেটা এফআইআর হিসেবে অর্ডার হয়েছে। আচ্ছা, এখন সেটা তো জিআর মামলা হিসেবে হ্যাঁ জিআর চলমান মামলা হবে। হিসেবে চললো, জি। এখন তখন তো একই ঘটনায় দুইটা মামলা, দুইটা জিআর মামলা হচ্ছে। দুইটাই জিআর মামলা, সেক্ষেত্রে তো 205D প্রযোজ্য না। না, সেই ক্ষেত্রে করণীয় হ্যাঁ, কি ভাই? সেক্ষেত্রে ওটা হচ্ছে বিচারকের যেটা মানে ওনার যেটা বিবেচনামূলক ক্ষমতা আছে, উচ্চ আদালতের নজির আছে, সেই অনুসারে করবেন, বা দুইটা মামলার গতিতে, জি, দুইটা মামলার গতিতে। কিন্তু আপনি যদি 205D প্রযোজ্য করতে চান, তাহলে মামলা হবে একটা, কি মামলা? একটা সিআর মামলা আর একটা কি জিআর। কিন্তু একই বিষয় নিয়ে যদি দুইটা জিআর মামলা হয়, সেটার ক্ষেত্রে তো 205D প্রযোজ্য না। আচ্ছা, জেনে রাখা ভালো। দেখেন, 205 ঘ ধারাটি শুধুমাত্র নালিশের মাধ্যমে দায়েরকৃত মামলার ক্ষেত্রে প্রযোজ্য। যদি পরীক্ষায় প্রশ্ন আসে 205 ঘ ধারাটা কোন ধরনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য? নালিশি মামলা। একই অপরাধ সম্পর্কে নালিশি মোকদ্দমা এবং পুলিশ তদন্ত চলতে থাকলে ম্যাজিস্ট্রেট তার অনুসন্ধান বা বিচার কি করবে? স্থগিত করবে। 205-এর ঘয়ের 1, একমাত্র দায়রা জজ কর্তৃক বিচার্য মামলা 205 গ ধারায় দায়রা আদালতে প্রেরণ করতে হবে, এবং 205 গ ধারায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিকট বিচারের জন্য পাঠাতে পারে। একটু বুঝেন, যখন আমলি আদালতের আমলি আদালতের ফাংশন শেষ, মানে সিআর মামলায় 5 জন আসামি ছিল, 5 জন আসামি হাজির হয়েছে অথবা 5 জনের গ্রেফতার করছে, মানে হাজির হয়েছে, এরপরে মামলাটা বিচারের জন্য বদলি করে দেয়। আবার জিআর মামলার ক্ষেত্রে যখন পুলিশ রিপোর্ট গ্রহণ করে, চার্জশিট গ্রহণ করে, তারপর মামলাটা বদলি করে দেয়। তো এখন বদলিটা করবে কোথায়? আমলি আদালত যদি দেখে ফৌজদারি কার্যবিধির 2য় তফসিলের 8ম কলাম অনুসারে যে এই অপরাধের বিচার করার এখতিয়ার আছে দায়রা আদালতে, তাহলে দায়রা আদালতের কাছে পাঠাই দিবে 205 গ ধারায়। আমলি আদালত থেকে দায়রা আদালতে যাচ্ছে কত ধারায়? বলে না যে বদলি করা হলো, দায়রা আদালতে গেলে 205 গ। আর যদি দেখে যে মামলাটা বিচারযোগ্য হলো কোনো ম্যাজিস্ট্রেট আদালতে, তখন ওই আমলি আদালত এই মামলাটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে 205 গ। সহজ কথা। অবশ্যই নেন। 205-এর গোয়াতে বলছে যে ম্যাজিস্ট্রেট পাঠাবে দায়রা জজের কাছে বিচারের জন্য, জি। আর 205-এর গোয়াতে বলছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে। এখানে কি স্যার যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পাঠাবে, এটা বোঝাচ্ছে? আমলে নিতে পারে যারা তারা পাঠাবে। জি স্যার, এটা জানা। জি, তাহলে যারা আমলে নিতে পারে, যখন আমলি আদালতের ফাংশন শেষ হয়ে যায় ওই মামলাটার বিচার শুরু হবে চার্জ গঠন করে। তাহলে ওই যে কোর্টে আপনারা যান যে ট্রায়াল ফাইলে বদলি করছে, তাহলে দায়রা জজের কাছে পাঠাইলে, দায়রা আদালতে পাঠাইলে 205 গ, আর চিফ জুডিশিয়াল বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাইলে 205 গ। ঠিক আছে? আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি।
3 নং প্রশ্নটা দেখেন, যে যখন ম্যাজিস্ট্রেট দায়রা আদালত কর্তৃক বিচারযোগ্য কোনো অপরাধ দায়রা আদালতে স্থানান্তর করে, সেই ক্ষেত্রে বিষয়টি অবগত করতে হবে কাকে? পাবলিক প্রসিকিউটরকে। এটা গোল্ডেন 205-এর গ। মানে যখন আপনি আমলি আদালত থেকে কোনো মামলা দায়রা আদালতে পাঠাবেন, তখন অবশ্যই অবগত করতে হবে কাকে? পাবলিক প্রসিকিউটরকে। এটা 205-এর গতেই বলছে। 5 নং প্রশ্নটা দেখেন, যখন একই অপরাধের জন্য অভিযোগের ভিত্তিতে সিআর কেস এবং পুলিশ রিপোর্টের ভিত্তিতে অন্য একটি মামলা চলমান থাকে, সেই ক্ষেত্রে নিম্নলিখিত কোন সিদ্ধান্তটি সঠিক? একই আদালত কর্তৃক উভয় মামলা একত্রে অনুসন্ধান বা বিচার করা যাবে। 6 নং প্রশ্নটা দেখেন, একই অপরাধ হতে সৃষ্ট কাউন্টার কেসেস একত্রে বিচার করতে হবে ফৌজদারি কার্যবিধির কত ধারায় বলা হয়েছে? 205-এর কত ধারায়? ঘ ধারায়। ব্যাখ্যাটা দেখেন, যখন একই অপরাধের জন্য অভিযোগের ভিত্তিতে সিআর কেস এবং পুলিশ রিপোর্টের ভিত্তিতে অন্য একটি মামলা চলমান থাকে, সেক্ষেত্রে দুইটি মকদ্দমার বিচার একত্রে বিচার করতে হবে, যেন উভয় মকদ্দমা পুলিশ রিপোর্টের উপর ভিত্তি করে দায়ের করা হয়েছে বলে গণ্য হবে। 8 নং প্রশ্নটা দেখেন, 7 দেখেন, 7 এটা আছে আপনাদের পুরাতন বইতে। যদি অভিযোগকারী বা নালিশকারী মারা যায়, তাহলে নিম্নলিখিত কোন বিষয়টি সত্য? সিআর মামলায় যদি যে মামলা করছে সে যদি মারা যায়, তাহলে মামলাটা অভিযোগটি বিচারাধীন আছে বলে গণ্য হবে, বাতিল হবে না। বাতিল হবে না। যেহেতু অভিযোগকারী মারা গেলে ফৌজদারি মামলা বাতিল হওয়ার কোনো নিয়ম নাই, সেহেতু নতুন করে কোনো অভিযোগ দায়ের করার প্রয়োজন নাই, কিন্তু দায়েরকৃত অভিযোগটি বিচারাধীন আছে বলে গণ্য করতে হবে এবং নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত মামলা চালিয়ে যেতে হবে। এবং এক্ষেত্রে বিচারিক আদালতের নজির আছে যে নালিশি মামলার যে বৈধ প্রতিনিধি, মানে নালিশকারীর যে বৈধ প্রতিনিধি, সে মামলায় কি হবে? যুক্ত হবে। কিন্তু ফৌজদারি কার্যবিধিতে কোনো সুনির্দিষ্ট বিধান কিন্তু নাই। উচ্চ আদালতের নজিরে আছে যে যে মারা গেছে তার বৈধ প্রতিনিধি ওই মামলা চালায় নিতে পারবে। এটা কেস রেফারেন্সে আছে, বুঝতে পারছেন? কিন্তু ফৌজদারি কার্যবিধিতে আসামি মারা গেলে মামলা বাতিল। আসামি মামলা গেলে মামলা কি? আসামি মারা গেলে মামলা বাতিল। কিন্তু নালিশকারী মারা গেলে মামলা কি বাতিল না? পক্ষভুক্ত সুযোগ আছে, কিন্তু কোন ধারায়? ধারায় নাই। কোথায় আছে? নজির সাহেব বলছে। নজির সাহেব বলছে যে পক্ষভুক্ত হওয়া যাবে। স্যার একাধিক আসামি হলে কি হবে স্যার? একাধিক আসামি হলে তার কি কেউ নাই? স্যার 145-এ পক্ষভুক্ত হবে তো স্যার। সেটা 145 তো আর সিআর কেস না, বলেন 145 পিটিশন কেস। জি স্যার। 8 নং দেখেন, নালিশকারী মারা গেলে ফৌজদারি মামলাটি ট্যাস হবে। জি ভাই, নালিশকারী মারা গেলে ফৌজদারি মামলাটি ট্যাস হবে, বাতিল হবে না। আর আসামি মারা গেলে ফৌজদারি মামলাটা কি হবে? বাতিল হবে। জি, আজকে এতটুকুই। আগামীকাল সকাল 10টায় পড়া আছে এবং আপনাদের আগামীকালও ক্লাস টেস্ট থাকবে ইনশাল্লাহ। আজকে এখন ক্লাস টেস্ট অনুষ্ঠিত হবে। তার আগে আমি খুব সংক্ষেপে 1-2 মিনিটের মধ্যে যা যা পড়লাম সেটা আমি একটু বলে দিই। দেখেন, আজকে আমরা শুরু করছিলাম যে নালিশি মামলা কি, নালিশি মামলা করা যায় সিএমএম, এমএম, সিজেএম, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট। নালিশি মামলা মৌখিক বা লিখিত ওইভাবে দায়ের করা যায়। আর যদি নালিশি মামলাটার সারাংশ রেকর্ড করে 200 ধারায়, তাহলে সারাংশে নালিশকারী এবং ম্যাজিস্ট্রেট দুইজনই স্বাক্ষর করবে। 200 ধারায় জবানবন্দি নেওয়া বাধ্যতামূলক। তবে যদি বিশেষ কিছু ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রে জবানবন্দি নেওয়ার প্রয়োজন নাই। যেরকম যদি লিখিত হয়, নালিশটা যদি লিখিত হয়, তাহলে 192 ধারার আগে জবানবন্দি নেওয়ার প্রয়োজন। 192 ধারায় মামলা স্থানান্তরের আগে জবানবন্দি নেওয়ার প্রয়োজন নাই। যদি আদালত নালিশ করে, যদি সরকারি কর্মকর্তা লিখিত আকারে নালিশ করে, বা যদি 192 ধারায় মামলা স্থানান্তরের আগে জবানবন্দি নিয়ে পরে যদি ট্রান্সফার করে, যার কাছে ট্রান্সফার করলো তারও জবানবন্দি নেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, 201 ধারায় বললো যে ম্যাজিস্ট্রেটের কাছে
নালিশ দায়ের করার পর যদি ওনার এখতিয়ার না থাকে, নালিশটা যদি লিখিত হয় তাহলে লিখিত নালিশটা ফেরত পাঠাবে, আর যদি নালিশটা মৌখিক হয় তাহলে ওই নালিশকারীকে ফেরত পাঠাবে এখতিয়ার সম্পন্ন আদালত। 202 ধারায় তদন্ত অথবা অনুসন্ধান, উনি তদন্ত অথবা অনুসন্ধান 200 ধারায় জবানবন্দি নেওয়ার পর তদন্ত অথবা অনুসন্ধানের আদেশ দিতে পারে, অথবা যে ক্ষেত্রে কোনো ম্যাজিস্ট্রেট ওই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলে নেওয়ার পর স্থানান্তর করছে, তখন ওই যে ম্যাজিস্ট্রেটের কাছে স্থানান্তর করছে তিনি প্রসেস ইস্যু স্থগিত করে তদন্ত বা অনুসন্ধানের নির্দেশ দিতে পারে। এটাও কত 202। 200 ধারায় জবানবন্দি নেওয়ার পর যদি ম্যাজিস্ট্রেট মনে করে যে এই মামলা চলার মতো কোনো কারণ নাই, নালিশ খারিজ করবে 203 ধারায়, সরাসরি খারিজ করতে পারে বা 202 ধারার তদন্ত বা অনুসন্ধান রিপোর্ট আসার পরও খারিজ করতে পারে। 200 ধারায় জবানবন্দি নেওয়ার পর ম্যাজিস্ট্রেট যদি মনে করে ঘটনার সত্যতা আছে তাহলে আমলে নিবে বা বিচারার্থে গ্রহণ করবে বা টেকিং কগনিজেন্স 190 ধারায়। আমলে নেওয়া মানেই 204 ধারায় সমন অথবা ওয়ারেন্ট দেওয়া। 204 ধারায় প্রসেস ফি যদি কেউ না দেয় তাহলে তার নালিশ খারিজ করতে পারে 204(3)। আর নালিশ খারিজ করলে প্রতিকার দুইটা, হয় রিভিশন করা অথবা আপনার নতুন মামলা দায়ের করা। আর 202(2) খতে ফাইনাল রিপোর্টের ভিত্তিতে যদি কাউকে অব্যাহতি দেয়, 202(2) খ অব্যাহতি দিলেও প্রতিকার বাদী পক্ষের প্রতিকার রিভিশন। আচ্ছা, 205 ধারায় বলছে যে নালিশি মামলা দায়ের করার পর যদি সমন ইস্যু করে তাহলে নালিশকারীকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেবে 205 ধারায়, আইনজীবীর মাধ্যমে হাজিরাও কত ধারায় 205, শুধুমাত্র সমন মামলার ক্ষেত্রে। বাট প্র্যাকটিক্যালি কিন্তু সকল মামলার ক্ষেত্রেই প্রযোজ্য। পরীক্ষায় আসলে কি মামলা? সমন মামলা। সর্বশেষ যে ধারাটা পড়লাম 205D, যেখানে বলছে একই বিষয় নিয়ে সিআর মামলা জিআর মামলা চলমান থাকলে সিআর মামলাটা যে কোনো স্টেজে থাকতে পারে, জিআর মামলাটা থাকবে তদন্ত পর্যায়ে। ম্যাজিস্ট্রেট যখনই জানবে সিআর মামলা কার্যক্রম স্থগিত করবে, জিআর মামলার তদন্ত প্রতিবেদন তলব করবে। তদন্ত প্রতিবেদন আসার পর যদি উভয় মামলার আসামিদের মিল থাকে উভয় মামলা একত্রে বিচার করবে, যেন উভয় মামলায় দায়ের করা হয়েছে পুলিশ রিপোর্টের ভিত্তিতে। আর মিল না থাকলে ওই মামলার মতো এই মামলার মতো। এটা হলো 205D। আর ফৌজদারি মামলায় আসামি মারা গেলে মামলা অ্যাবেইট, বাদী মারা গেলে মামলা অ্যাবেইট হয় না। যদি বলেন যে স্যার অ্যাবেইট যে হয় না, কোথায় বলা আছে? উচ্চ আদালতের নজিরে বলা আছে। ধন্যবাদ।